নমস্কার, শুভ সকাল। এখন তো আমাদের সঙ্গে রয়েছেন আরেক বিশিষ্ট অতিথি, এবং আমি গতকাল পোস্টও দিয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন লংমা পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট কবি গল্পকার শ্রদ্ধেয় আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণ ভট্টাচার্য মহাশয়। তো কল্যাণদা এসছেন রূপনারায়ণপুর থেকে। তো আমি অনেক দিন থেকেই কল্যাণদাকে বলছিলাম যে কল্যাণদা আসুন, কিছু আপনার কাছ থেকে কিছু গল্প কবিতা শুনবো। তো যাই হোক, আজকে আমরা পেয়েছি। কল্যাণদা অনেক দূর থেকে এসছেন। তো কল্যাণদার সঙ্গে আলাপ করে দিই। আপনাদের কিছু প্রশ্ন থাকলেও আপনারা কিছু করতে পারেন প্রশ্ন। কল্যাণদা, আমাদের সাহিত্য পত্রিকা আপনাকে স্বাগত। একটু এগিয়ে আসুন। কল্যাণদা নমস্কার। কল্যাণদা, তো যেটা বলছিলাম, আপনি তো এই অঞ্চলে প্রচুর কাজ করছেন। প্রথম তো জানি যে 90 দশক থেকে আপনি অনুগল্পের উপর ভালো কাজ করছেন। তো একদম শুরু থেকে একটু সংক্ষেপে বলুন লেখালেখিতে কীভাবে আসা, কারণ পরবর্তীকালে অনেক থিওরি, মানে অনেক বিষয় আছে, আপনাকে প্রশ্ন আছে, এবং আমাকে অনেক দর্শকও বলেছেন যে যেই প্রশ্নগুলো আপনাকে করতে। তো সংক্ষেপে আপনার লেখালেখিতে আসা এবং শৈশবের কথা একটু বলুন। একটা কথা বলা দরকার যে দেখুন, আমরা যারা সাহিত্যে আছি বা সাহিত্যে থাকি, তাদের মূলত প্রাথমিক যে যাপন, সেই যাপনটা কিন্তু কবিতা দিয়ে হয়। বাঙালি সমাজে যে বিশেষ বিষয়টি আছে, সেটি হচ্ছে প্রত্যেকটা বাঙালিই কিন্তু কোনো দিন না কোনো দিন কবিতা লিখেছেন, এরকম একটা প্রচার প্রসার আছে। তো আমার ব্যাপারটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। মানে আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম আমি একজন লেখক হব, একজন কবি হব। এবং প্রাথমিকভাবে আমার লেখালেখির প্রথম যে জায়গা, সেটা কিন্তু গদ্য সাহিত্য, অর্থাৎ গল্প, উপন্যাস, গোয়েন্দা। আমি গোয়েন্দা গল্প দিয়ে আমার একদম ছোটোবেলায়, আমি খুব বলতে গেলে একদম ছোট থেকে আমি লেখালেখি করতাম। স্কুলে পড়াকালীন করতাম। 6 থেকে 10-এর মধ্যে আমি 2টি উপন্যাস লিখেছিলাম, যদিও সেটি এত ছোট অবস্থায়, ক্লাস 10-এর মধ্যে আমি কিন্তু 2টি উপন্যাস লিখেছিলাম। এবং সেই উপন্যাসে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বয়সটাও সেরকম, তো 2টি উপন্যাসেরই বিষয়বস্তু ছিল ভালোবাসা, বিরহ ইত্যাদি, যেটি আজও প্রকাশিত হয়নি, কিন্তু পাণ্ডুলিপি আকারে সেটা রয়েছে, ছোট থেকে। এবার দেখুন, এবার লেখালেখির জীবনে আমি স্বপ্ন দেখছি আমি একজন লেখক হব। তো লেখক হতে গেলে যে তার যে তার পেছনে যে একটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু আমাদের যারা পূর্বসূরি লেখক আছেন তারা, আমার মনে আছে যে ছেলে ফার্স্ট বেঞ্চে বসার ছেলে, সে ছেলে কিন্তু পড়ার নেশায়, বিশেষ করে বিমল মিত্রের করি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, এই সমস্ত পড়াটা খুব উপন্যাস এই খণ্ডাকারে বেরোচ্ছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। ভালো কথা বলেছেন, পড়াটা আমরা পড়তাম অন্তত একদম। তো আমরা পড়তাম ভীষণভাবে, এবং যে ছেলে প্রথম বেঞ্চে বসে, সেই ছেলে লাস্ট বেঞ্চে বসছে, এবং যেহেতু একটা নেশার মতন করে আছে, বইটা পড়ে ফেলতেই হবে, শেষ করতে হবে। তো আমি পেছনে বসছি, শিক্ষক মশাই বলছেন কী ব্যাপার, পেছনে কেন? এবং ধরাও পড়েছি যে আমি উপন্যাস পড়ছি, করে দিয়ে কিনলাম পড়ছি, এগুলো। তো ক্লাস অবিশ্বাস্য লাগবে আজকের পরিপ্রেক্ষিতে, আজকের প্রজন্মের কাছে, যে ক্লাস 7-এ আমি শরৎ সমগ্র শেষ করে দিই। পড়ার প্রতি যে আকুতি, সেই আকুতিই কিন্তু আমাকে আজকে যেটুকু যা করেছে, লেখক বলুন, কবি বলুন, প্রাবন্ধিক বলুন, যাই বলুন না কেন, আমি নাটকও লিখি, গানও লিখি, সব রকমের লেখাই লিখি, কিন্তু আমার বেসটা যেটা, সেই বেসটা কিন্তু সেই পূর্বসূরিরা, তারাই কিন্তু আমাকে লেখায় প্রেরণা জুগিয়েছেন। এবং এ প্রসঙ্গে বলি, কবিতা কিন্তু আমি পরে শুরু করেছি, এবং আমি সবসময় মনে করতাম যে কবিতা এত সূক্ষ্ম একটা ব্যাপার, সূক্ষ্ম বিষয়। তো আমার মনে হতো আমার মধ্যে একটা রিজেকশন ছিল, কবিতায় কিন্তু আমার রিজেকশন ছিল। রিজেকশনটা কি? গোয়েন্দা গল্প বলুন, বা উপন্যাস বলুন, বা ছোট গল্প বলুন, এগুলো যেভাবে আমাকে টানতো, কিন্তু কবিতা আমার মনেই হতো যেন না, হয়ে উঠছে না। কবিতা পড়তে গেলে, কবিতা লিখতে গেলে সেই জায়গায় যেতে হবে। এবং অনেক পরে পড়তে আমার প্রিয়তম কবি হচ্ছেন কবি জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, এই দুজনকে আমি একদম মাথার উপর রাখি, কিন্তু সবার আগে আমি রবীন্দ্রনাথকে রাখি। একদম নিঃশ্বাস প্রশ্বাসের মতন রবীন্দ্রনাথ আমার সঙ্গে থাকেন।
এবং সেখানেই কিন্তু আমি আমার কি প্রাণের খোরাক পেয়ে যাই রবীন্দ্রনাথে। তো সেই জায়গাগুলো আমাকে অবাক লাগতো এবং আমার সবসময় মনে হয়েছে শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ পড়ে যে না, এখনই আমার সময় হয়ে ওঠেনি। পরবর্তীকালে আমি কবিতা লিখলাম, অনেকেই খুব মানে ভালো 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 বলেন আর কি, অন্য রকমের। এবং আমার একটা প্রচেষ্টা থাকে, সবসময় আমার একটা খোঁজও থাকে। সেই খোঁজটা হচ্ছে যে ব্যতিক্রমী দিক। সে প্রবন্ধ লিখুন আর কবিতা লিখুন আর ছোট গল্প লিখুন, উপন্যাস লিখুন। এবার বিদেশি সাহিত্য, প্রাদেশিক সাহিত্য যখন পাঠ করি সেই সময় আমার কিন্তু খোঁজটা থাকে যে আমি ব্যতিক্রমী কিছু লেখা পড়ব। সেটা কিন্তু আমাকে নানাভাবে হেল্প করেছে। তো যাই হোক, এভাবেই আমার চলতে থাকা আর কি। কিন্তু আবারও বলছি, আমার জীবন কিন্তু অন্যান্য অনেক কবি লেখকদের মতন কবিতা দিয়ে কিন্তু আমার শুরু হয়নি। আমার শুরু কিন্তু গদ্য সাহিত্য, গল্প দিয়ে, গোয়েন্দা গল্প দিয়ে শুরু হয়েছে। এবং আমি কিন্তু মূলত 80-র দশকের লেখক কবি, একদম 80-র গোড়া থেকে আমি মানে ওই কী বলে বিভিন্ন পত্রিকায় আর কি লেখালেখি করেছি আর কি, একদম 80-র গোড়া থেকে। এবং 90 থেকে দেখুন, আমি অনুগল্পকার হিসেবে আমাকে হয়তো স্ট্যাম্প অনেকেই দিয়ে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমার সব রকমের, মানে আমার মনে হয় শিল্পাঞ্চলে খুব কম লেখক কবি আছেন যারা সর্বস্তরে, হ্যাঁ, সাহিত্যের সব শাখায় বিচরণ করে। এটা খুব বাছাই। কিন্তু আমি সর্বস্তরে, আমি নাটকও লিখি, আমি গানও লিখি, আমি এমনকি যাত্রার স্ক্রিপ্টও লিখেছি, সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। তো এই মানে নানা বিষয়, প্রবন্ধ নিবন্ধ তো আছেই, ছোট গল্প, কবিতা, উপন্যাসও বেরিয়েছে। তো সব নিয়ে রয়েছে প্রায়, বললাম 70-এর মতন আমার প্রায় লেখালেখির বইপত্র প্রকাশ হয়েছে। তো এইভাবেই আমার মানে যাপন চলছে। এবং আমি মানে ঘুম থেকে উঠি সাহিত্য নিয়ে, আমি ঘুমাই সাহিত্য নিয়ে। মানে আমি যেটা বলতে চাইছি আর কি, যারা লেখালেখি করছেন তাদের এটা খুব দরকার। সেটা হচ্ছে কি, দেখুন, লিখে কত আপনি উপার্জন করছেন, মানে পেশাদারিত্ব কিন্তু এই কত উপার্জন করছেন তাতে কিন্তু পেশাদারিত্ব বোঝায় না। পেশাদারিত্ব একটা ভেতরের ব্যাপার। সেই পেশাদারিত্ব যেন থাকে। মানে লেখক কবি, আমি শখের লেখা লিখবো কেন? আমার পাশেই জয়ন্ত আছে, অসম্ভব ভালো কবি, অসম্ভব ভালো অনুগল্পকার, এটা বলা খুব দরকার। এবং এত ভালো কাজ করে যাচ্ছেন, মানে অসম্ভব ভালো কাজ। দেখুন, নিজের সময় আপনারা অনেকেই জানেন, ভীষণ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আমাদের জয়ন্ত এগিয়ে চলেছে। ও কী অবস্থায় আছে আমি ফিল করি, আমরা অনেকেই ফিল করি, কিন্তু এই কাজ করে যাচ্ছে। রবিবার একটা দিন ছুটি থাকে, শারীরিক মানে অসুস্থতা নিয়েও তিনি এই কাজটা করে যাচ্ছেন। মানে তাকে সত্যি স্যালুট, আমি স্যালুট জানাচ্ছি না। আর যেটা আমার উদ্দেশ্য ছিল, আমি একটু বলি, কল্যাণদা তো আমি যখন আমি কল্যাণদার আমার আইডল বলা যায়। আমাকে অনেকভাবে আমি পরামর্শ নিয়েছি কল্যাণদার শুরুর দিকে অনুগল্প থেকে শুরু করে। এবং আমার যেই উদ্দেশ্য এই লাইভগুলো করা, যে আমি চাইছি যে যারা নতুন প্রজন্ম তারা একটু দেখুক, একটু শিখুক, তারা একটু ঋদ্ধ হোক। এবং আমি এটাকে এই শিল্পাঞ্চলে যারা আসছেন বা কলকাতা থেকেও অনেকে আসবেন, এগুলো আমি একটা ইউটিউবে মানে লোড করে রাখছি। যদি ভবিষ্যতে কারো কেউ গবেষণামূলক কাজ করে তাদের ক্ষেত্রে সুবিধা হবে অবশ্যই। তো কল্যাণদা, হ্যাঁ, আপনি অনেক যেটা আপনার শুরুর কথা বললেন, কিন্তু আমি যেটা বলবো যে 90 দশক থেকে আপনার মনে হয় লহমা পত্রিকা শুরু, 90 দশক থেকে, গোড়া থেকে। এবং অনুগল্প নিয়ে আপনি অনেক কাজ করছেন, এটা তো আমিও জানি। আমি অনুগল্প নিয়ে অনেক পরামর্শ পেয়েছি এবং আমি পুরস্কারও পেয়েছি। আপনি অনেকবার পুরস্কার করেছেন, বনফুল পুরস্কার পেয়েছি, তার আগে অনুগল্পের জন্য পেয়েছি অনেকবার। তো আপনি এবার দর্শকদের জন্য বলুন যে অনুগল্প তো এখন একটা জিনিস হয়ে গেছে যে অনুগল্প আর গদ্য কবিতা অনেকটা কাছাকাছি চলে এসছে। এবং আমি একটু আপনার কাছে থিওরিটা জানবো, অনুগল্প কত শব্দের মধ্যে হওয়া উচিত, এবং পুরো থিওরিটা আপনি বলুন। এবং বিশ্বের যে অনুগল্পের ইতিহাস, যেটা কাফকা থেকে শুরু করে, সেসব নিয়ে আপনি বলুন। যে আপনি একটা সংগ্রহ মোটা আন্তর্জাতিক অনুগল্প আমার মনে হচ্ছে অনেকদিন আগে করবেন, তাতে আমারও ছিল, সেটা খুব ভালো, হ্যাঁ, সেটা সংগ্রহে রাখার মতো। তাতে তো কিন্তু অনেক বিদেশি সাহিত্যিকদের গল্প ছিলেন, এবং কাফকা থেকে শুরু করে অনেক কিছু ছিলেন। তো সেসব সম্বন্ধে একটু বলুন। বলি, আসলে আমার যে অনুগল্পে আসা, আমি কিন্তু অনুগল্প লিখি অনেক দিন ধরেই, মানে 90-এর আগে থেকেও আমি অনুগল্প লিখতাম। ছোট গল্প লিখতে লিখতেই
অনুগল্পে আমার আশা আর কি। তো একটা সময় একজন সম্পাদক আমাকে, আমাদের রূপনারায়ণপুরের একজন সম্পাদক, আজকের যোধন পত্রিকার সম্পাদক, তিনি বাসুদেব মণ্ডল, তিনি কথা প্রসঙ্গে অনুগল্প, ছোট গল্প নিয়ে আমার লেখালেখির একটু বিষয়টা জানতে চাইলেন। তখন আমি দুম করে বলে দিলাম যে আমি পৃথিবীর সবথেকে বেশি গল্প লিখব। এটা কিন্তু আমার দুম করে আমি বলে দিলাম, গল্প লিখব। এবং গল্প লিখব, কিন্তু আমার মাথায় যেটা ছিল আপনাদেরকে জানাই, যে আমার মাথায় কিন্তু ছিল মানে গল্প লিখব বললে পৃথিবীর সব থেকে গল্প লিখব, এটা কিন্তু মানে তখন পড়া হয়নি, তখন অনুগল্প লিখছি। এবার আমার কাছে প্রথম যেটা ছিল আর কি, মানে আমি যেহেতু 80-র দশক থেকে লিখছি, প্রথম গল্প মানে, উপন্যাস মানে যেটা প্রথমে কাঁচা একটা ব্যাপার থাকে, তো সেই কাঁচা ব্যাপারটায় যেখানে আমার মনে হতো যে একটা গল্প, উপন্যাসে একটা বিষয় থাকবে, ঘটনা থাকবে। কিন্তু পরবর্তীকালে যখন আমি আরও লিখতে থাকলাম, আরও পড়তে থাকলাম, বিভিন্ন প্রাদেশিক বিদেশি লেখা পড়লাম, জানলাম, তখন আমার হলো যে না, অনুগল্প দিয়ে আমাকে তো ভরাট করতে হবে। মানে যদি পৃথিবীর সবথেকে বেশি গল্প লিখতে হয়, তাহলে অনুগল্পে আসতে হবে। এবার এই অনুগল্প লিখতে আমি দেখলাম, আরে বাবা, এই তো ভীষণ সাংঘাতিক, অনুগল্প লেখা অত সহজ নয়। এই বোধটা কিন্তু আমার লিখতে এলো যে না, এবার মানে বিষয় কোনো গল্প নয়, এটা আমি অনেক পরে বুঝেছি। প্রাথমিক জীবনে কিন্তু আমি লেখক জীবনে আমি বুঝিনি। হ্যাঁ, আমি ঘটনা এগুলো ভাবতাম আর কি। অনেকেই ভাবে, আজও হয়তো অনেকেই ভাবে যে বিষয়টাই হচ্ছে আসল। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, বিষয় নয়, অনুগল্পের আসল জায়গা, হয়তো ছোট গল্পেরও সেই আসল জায়গা এখন চলে এসেছে। যে বিষয়ান্তর, মানে টেক্সট অ্যান্ড টেক্সচার যে কথাটা বলা হয়, টেক্সটটা কিন্তু মানে বিষয়ে বীজ থাকে, এটা আমার কথা, আমি বলি বিষয়ে বীজ থাকতে পারে, কিন্তু বিষয়ান্তরে বা শিল্পে কখনোই বীজ থাকবে না। সেটা নতুন কিছু আমাদের মার্গদর্শন করাবে। তো করলাম না, আমি একটু থামাচ্ছি। আপনি কিন্তু আমি এই প্রশ্নগুলো তো পরের দিকে যাবো, আপনি প্রথমেই কঠিন প্রশ্ন চলে যাচ্ছেন। আমি অনুগল্পের আমি স্ট্রাকচারটা জানতে চেয়েছি। এইগুলো তো আমি বলবো পরবর্তীকালে, সমরেশ দাশগুপ্ত আসবে যে থেকে শুরু করে আমাদের বিমান চট্টোপাধ্যায়, এবং এই যে এখন তো বলছে যে গল্প থাকবেই না। হ্যাঁ, সেই প্রশ্নগুলো আমি করবো। আপনি অনুগল্প নিয়ে আমি একদম যারা নতুন প্রজন্মের লেখা লিখতে আসছে তাদের জন্য বলুন অনুগল্পের স্ট্রাকচার। হ্যাঁ, ঠিক। দেখুন, অনুগল্পের যে বিষয়টা খুব শক্ত ব্যাপার, অনুগল্প খুব সহজ ব্যাপার নয়। অনুগল্পেরও আমি বিশ্বাস করি যে অনুগল্পের একটা ব্যাকরণ আছে, এটা সবার আগে জেনে নিতে হবে। অনুগল্পের কিন্তু একটা ব্যাকরণ আছে। সেই ব্যাকরণটা কি? একটু আগে জয়ন্ত যে প্রশ্নটা আমাকে করেছে যে পারফেক্টলি কত শব্দের মধ্যে বা তার পরিমিতির যে জায়গাটা, সেইটা কী হবে, আমি বলি যে অনুগল্প মূলত দুটো নিয়ে একটা বিষয় হিসেবে থাকে। সেটা কি? তার একটা অবজেক্টিভ থাকে, আর একটা সাবজেক্টিভ বিষয় থাকে। দেখুন, আমাদের এখানেও অনেকে অনুগল্প লেখে। আমরা বলি, বনফুলও বলতেন পোস্টকার্ডের গল্প, বনফুল যেটা বলে গেছিলেন আর কি, পোস্টকার্ডে তিনি গল্প লিখতেন। তো পোস্টকার্ডের গল্প তার মানে হচ্ছে ওই 150, 200, 100, 250 এই শব্দ। তো এটাতে গেল তার বাইরের উপকরণ। কিন্তু আমি বিশ্বাস করি যেটা, যতক্ষণ না অনুগল্প ওই সাবজেক্টে ভেতরের না ছোবে, অনুগল্প হওয়ার যে একটা ব্যাপার থাকে, শুধু ওই মানে 200 শব্দ বা 150 শব্দের মধ্যে সেটা কিন্তু না। ওইটা হয়তো অনেকটা, আমি বিদেশি সাহিত্যেও পড়েছি 500 শব্দের অনুগল্প, আহা কি অসাধারণ অনুগল্প লিখেছে, আবার 2 লাইনেরও আছে। এবার সেটা তো পরের প্রশ্ন, কারণ অনুগল্প থেকে পরমাণু গল্প আমরা ফিরে গেছি, আমরা কিন্তু এসছি। এবার তাহলে কি আছে? তাহলে আমি দেখলাম যে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ যে বিষয়টা, সাবজেক্টিভটা আপনাকে জানতে হবে। যতক্ষণ না একজন অনুগল্পকার সাবজেক্টিভ বিষয়টা জানতে পারছেন, ততক্ষণ কিন্তু তিনি কখনোই খাঁটি অনুগল্পকার না। সাবজেক্টিভটা কি? দেখুন, অনুগল্পে ওই একটু আগে বললাম যেটা বিষয়ান্তর, যতক্ষণ না আপনি টেক্সট অ্যান্ড টেক্সচারটা আপনি বুঝতে পারবেন, টেক্সচারে যতক্ষণ না পৌঁছাবেন। অনুগল্পে কিন্তু আমরা প্রায়শই যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে একটা স্পার্ক থাকে, একটা স্পার্ক যেটা বুকে আমাদের ছবির মতন করে বসিয়ে দেয়। এবং আমি এটা বিশ্বাস করি, এটা সবসময় মনে হয়
অনুগল্প আপনি তৈরি করলেন, একটা অনুগল্প লিখলেন, সেখানে ইট পাথর সিমেন্টের মতন করে বাড়ি তৈরির মতন করে একটা বিষয় রইল, কিন্তু অনুগল্প হলো না। মানে বাড়ি তৈরি করলে যেমন ইট পাথর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করলেন, কিন্তু সেটাকে বাড়ি আপাতভাবে উপরে বললেও, কিন্তু যতক্ষণ না লোকজন শান্তির সাথে বসবাস করে তখন তো বাড়ি হয় না। ঠিক অনুগল্পের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। আপনি স্ট্রাকচার তৈরি করলেন, আপনি দেখা গেল 200 শব্দের মধ্যে 150 শব্দের মধ্যে অনুগল্প হয়ে গেল, কিন্তু তবু তা সেটা অনুগল্প হলো না যতক্ষণ না তার স্পার্কিংয়ের একটা যে ব্যাপারটা থাকবে, বুকের যে একটা মানে এক্সরে প্লেট যেটা সেটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু হবে না। এবার এই স্পার্কিং কিন্তু কখনো একটি বাক্যে, কখনো একটি শব্দের মধ্যেও কিন্তু মানে এটা লুকায়িত থাকে, ভেতরে থাকে একটা শব্দ, একটা যেটা আপনাকে আচ্ছন্ন, পাঠক হিসেবে আপনাকে আচ্ছন্ন করে রাখলো, এবং আপনি পড়ার পর আহ করে উঠলেন, পাঠক কিন্তু সোচ্চারেই হয়তো আহ করে উঠলেন, বাহ দারুণ তো। আমি আপনাদের এখানকার একজন স্বনামধন্য ছড়াকার অনুগল্পকার আছেন, আমি দুর্গাপুরের ষষ্ঠীপদ পালের কথা বলছি, আপনারা সকলেই চেনেন, খুব ভালো অনুগল্প লেখেন, ছড়া লেখেন, প্রত্যেকে চেনেন ওনাকে প্রায়। তো উনি যতবার আমার সঙ্গে মিট হয়েছে, যখনই আমি অনুগল্প পাঠ করেছি, তো আমাকে বলেন আর কি, কল্যাণবাবু আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকেই উনি আমার কথা বলেন আর কি। ওনার একটা অনুগল্পের বইও বেরোচ্ছে, সেটা তার আমি প্রস্তাবনা বা ভূমিকা আমিই লিখেছি। তো এই যে কাঁটা দিয়ে দিচ্ছে, বা আমি যখন অন্য কিছু স্বাদ পাচ্ছি, অন্য রকম পাচ্ছি, গল্পটা যেতে 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 আমাকে অন্যত্র ছুড়ে দিল, অন্যত্র নিয়ে গেল। এই যে আমরা বানানটা কী করি, অনেকে জানেন, অনেক সম্পাদক জানেন না, বানান দন্তনহস্য লিখছেন, ভীষণতম ভুল। আমরা দন্তনহস্য মানে কি, গল্পের পশ্চাৎ বা গল্পের সদৃশ বলে। অনুগল্প কিন্তু একদম স্বতন্ত্র। অনুগল্প গল্পের সদৃশ বা গল্পের পশ্চাৎ বললে হবে না। মধ্যনহস্য ব্যবহার করে এই কারণে, যার আণবিক ক্ষমতা থাকে, যার পারমাণবিক ক্ষমতা থাকে, যেটা বিস্ফোরিত হয় পাঠকের কাছে, এইটা যতক্ষণ না একজন অনুগল্পকার সক্ষমভাবে করতে পারছেন, ততক্ষণ কিন্তু সেটি অনুগল্প হলো না। এটা আমার একদম ভেতরের তত্ত্বগত বিষয়। অনেক কথা আছে আমার অনুগল্প কী ও কেন বলে একটি প্রবন্ধের বই আছে। এটা একটি অনন্য সাহিত্য, ব্যতিক্রমী সাহিত্যিক, আপনারা দেখতে পারেন। ও জয়ন্ত দেখালে ভালো হবে। এটা সম্প্রতি একটা বেরিয়েছে নিরীক্ষামূলক একটা প্রবন্ধ নিয়ে, কল্যাণ দাস, আপনারা সংগ্রহ করতে পারেন, অনন্য সাহিত্য ব্যতিক্রমী সাহিত্য নিয়ে বই। না, অনুগল্পের বইটা অনুগল্প এই কল্যাণদা আরেকটা বই আছে, এটা কল্যাণদা আনেনি, অনুগল্প কি এবং কেন, একটা পাতলা বই আছে। যেটা বলছিলাম আর কি, যে অনুগল্প বিষয়ক নিবন্ধ। এবার এখানে সেই অনুগল্পের এই বইটিতে আবার একটু ছাপা হয়েছে, এই রিপ্রিন্ট করা হয়েছে এবং অনেকটাই জুড়ে করা হয়েছে। তাহলে একটু সেখানে না পড়ার আগে আমি বলি, এখানে একটু বলি, পড়লে হয়তো ভালো লাগবে। আসলে রবীন্দ্রনাথ যেমন ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, আমি অনুগল্পের জায়গাতেই আমি আছি, অনুগল্পেরও কিন্তু পক্ষান্তরে একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। সেটা কিভাবে দেখুন, খুব অদ্ভুত লাগবে। মানে সত্যিই মানে রবীন্দ্রনাথ যে কত বড় একটা বিষয়, ঠিক আছে, এত বড় দার্শনিক, হ্যাঁ, অনুগল্প তখন আসেইনি। আচ্ছা, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। আশরাফুল্লাহ দেখছেন, শুভেচ্ছা জানিয়েছেন, সঞ্চালী লিখছেন, বা অনুগল্পের ধারণা সুস্পষ্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেকে দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি, গল্পকার সদ্য কল্যাণ ভট্টাচার্য মহাশয়। তো আপনারা দেখুন এবং কিছু প্রশ্ন থাকলে জানাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, একদা স্বয়ং রবীন্দ্রনাথের কথাই বলছি। অনুগল্পের একটা সরাসরি না হলেও অনুগল্পটা কি সেটা তিনিই বলে দিয়েছেন। আসলে রবীন্দ্রনাথ স্বয়ং কিন্তু ছোটোর পক্ষে ছিলেন, লিপিকাতে লিখেছেন। হ্যাঁ, একদম। উনি কিন্তু ছোটোর পক্ষে সবসময় সায় দিয়েছেন। হ্যাঁ, এবং আমার কাছে লিখিত আছে কিছু, যে অনুগল্প তখন ছিল না, ছোটোর পক্ষে তিনি কিভাবে সোচ্চার হয়েছিলেন, কিভাবে বলছেন, তো আছে। তো একদা স্বয়ং রবীন্দ্রনাথ একটা চিঠি লিখেছিলেন তার এক পরমাত্মীয়কে, এবং চিঠিটা ভীষণ দীর্ঘ হয়ে যায়। মন দিয়ে এখানে একটুখানি অনুগ্রহ করে শুনবেন। চিঠিটা দীর্ঘ হয়ে যাওয়ার পর তিনি ফুটনোটে লিখলেন যে সময়ের অভাবে, ভালো করে শুনুন, সময়ের অভাবে চিঠিটি দীর্ঘ হয়ে গেল। যখন পর্যাপ্ত সময় পাবো
তখন সংক্ষিপ্ত চিঠি লিখব, এটাই অনুগল্প। বাহ, ভীষণ প্রাসঙ্গিক, দারুণ একটা কথা বলেছেন। যে আসলে আমরা অনুগল্প লেখা অত সহজ না, যেখানে যেটা ছোট সেখানে সময় আমাদের বেশি দিতে হয়, এবং যেটা দীর্ঘ, যেটা মানে গরুর এই জাবর কাটার মতন অনন্তকাল জাবর কেটে যায়, রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন আর কি, জাবর কাটার মতন। হ্যাঁ, কিন্তু দীর্ঘ লম্ফন, রবীন্দ্রনাথ কথিত দীর্ঘ লম্ফন কিন্তু অনুগল্প দেয়, আপনাকে বহু দূরে গিয়ে নিক্ষেপ করবে। দেখুন, আমরা উপন্যাস পড়ি, মহাকাব্য পড়ি, যাই পড়ি না কেন, আমাদের বুকের কিন্তু এক্সরে প্লেটটা কিন্তু অনুগল্প। দেখুন, আমাদের বুকে কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু বিষয় বুকের মধ্যে কিন্তু আমাদের আটকে থাকে, এবং সেটা অনুগল্পের ফ্রেমের মতন করে আটকে থাকে। আসলে অনুগল্প নিয়ে মানে অনুগল্পের ভেতরে ঢুকে এত মানে চর্চা করেছি, বিভিন্ন জায়গায় বক্তব্য রেখে নানাভাবে। অনুগল্প নিয়ে তো শিল্পাঞ্চলে বহু দিন ধরে, 90 থেকে তো আমি একদম সরাসরি বহু জায়গায় বহু রকম বক্তব্য। এই কিছুদিন আগে আমাদের কী বলে সাহিত্য একাডেমি থেকে একটা অনুষ্ঠান হলো, না হিন্দি নয়, বাংলাতে হয়েছিল, কিছুদিন আগে বাংলাতে হয়েছিল। সেখানে অনুগল্প বিষয়ক আমার 15 মিনিটের একটা বক্তব্য ছিল। তো আমাদের এতেই হয়েছিল, রূপনারায়ণপুরেই হয়েছিল, তারা করেছিলেন আর কি। মূলত উদ্যোগ নিয়েছিলেন জয়া মিত্র, আমাদের বিখ্যাত লেখিকা। তো আমি আমার 15 মিনিটের একটা অনুগল্পের উপর আলোচনা ছিল, ভীষণ প্রাসঙ্গিক অনুগল্প। এবার দেখুন, অনুগল্প যদি সত্যিকারে আপনি ভালো লেখেন, কি কবিতা লিখুন আর কি অনুগল্প লিখুন, কি ছোট গল্প লিখুন বা উপন্যাসে লিখুন, আপনার জন্যে কিন্তু জায়গা খোলা আছে। আমার বহু অনুগল্প বলুন, লেখা বলুন, কিন্তু অনুবাদ হয়েছে, প্রায় 12টা ভাষায় আমার অনুবাদ হয়েছে আমার লেখা। এটা জানা দরকার যে যদি ভালো আপনি লেখেন, যদি সত্যিকারের কিছু থাকে, যারা অনুগল্প নতুন করে লিখছেন বা শুরু করেছেন বা লিখে চলেছেন, তাদের জন্য এটা আপনার লেখা কিন্তু নানাভাবে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এখানে সুব্রত চ্যাটার্জি বলে একজন লিখেছেন, অনুগল্প কী ও কেন, বইটি কিভাবে বা কোথায় সংগ্রহ করে পাওয়া যাবে একটু জানাবেন। আচ্ছা, আপনি কল্যাণদার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন, কল্যাণদার কাছে পেয়ে যাবেন, আমার কাছে পেয়ে যাবেন। আমি এই যে অনন্য সাহিত্য ব্যতিক্রমী সাহিত্যিক, এইটা সম্বন্ধে এখানে বলিনি। এইটাতে কিন্তু অনুগল্প কী ও কেন আমাদের দ্বিতীয় এখানে পরিমার্জন করে দ্বিতীয়বার ছাপা হয়েছে, এর মধ্যে রয়েছে। এরপর এটা একটু জানিয়ে দেওয়া ভালো যে আমি কি কি বিষয় নিয়ে এরপর এখানে আলোচনা করেছি, লিখেছি আর কি। আমার একদম মৌলিক একটা বিশ্লেষণমুখী এই বইটি, অনন্য সাহিত্য ব্যতিক্রমী সাহিত্যিক। এখানে আছে কাফকার গল্প ও অনুগল্প, এক অদ্ভুত জীবন দর্শনের শিল্পীর রূপ, অন্ধকারের আলো, প্রসঙ্গ সাদাত হাসান মান্টোর ছোট গল্প অনুগল্প, আপনাদের জন্যই ভালো লাগবে। বিমলকর, বাংলা ছোট গল্পের নতুন দিশারি, একজন অনন্য মানুষ ও ব্যতিক্রমী সাহিত্যিক সমরেশ দাশগুপ্ত, একটি নিভৃত আলাপ। অনন্য সাহিত্য হিসাবে আমি রামায়ণের রাজনীতি, ভারতবর্ষের একাল সেকাল এখানে লিখেছি। যারা কবিতা লিখছেন, কবিতার জন্য বাংলা কবিতায় সুর রিয়েলিজম, বাংলা কবিতায় সুর রিয়েলিজম আপনারা সকলেই জানেন। এক আলো আধারি দোতনা, এটা নিয়েও একটা লেখা হয়েছে। অদ্বৈত মল্লবর্মণের ছোট গল্প, সমাজ দর্পণে এক মানবিক বীক্ষণ, 4টে মাত্র মাইলস্টোন গল্প লিখেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। তার উপর এবং 4টেই হচ্ছে একদম ব্যতিক্রমী, কে এ বলে আমাকে দেয়, কেউ বলে আমাকে দেয়। তিতাসের ব্রাত্যকথা, প্রসঙ্গ অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস। তিতাস একটি নদীর নাম, এটার উপরেও জানেন তিতাস বিখ্যাত, তার উপরেও কিন্তু তিতাসের ব্রাত্যকথা ধরে আমি এখানে লিখেছি। আর বনবাসের কবি অরুণ কুমার চট্টোপাধ্যায়, আপনারা জানেন একজন ব্যতিক্রমী কবি, যার সাজবিহান, বিখ্যাত সাজবিহান, এবং ছোট গল্প, বীজহীন ছোট গল্পের আমি জনক বলি তাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বই হিসাবে তার বইটিকে ওই বীজহীন গল্প ধরা হয় আর কি। তো বনবাসের কবি অরুণ কুমার চট্টোপাধ্যায় এক ব্যতিক্রমী অধ্যায় এটা আছে, এবং এখানে আছে অনুগল্প কী ও কেন। আপনারা এই বইটি একটি ব্যতিক্রমী অন্য ধরনের। আচ্ছা, কল্যাণদা কি কিছু পড়বেন আপনি বলছেন? পড়া যেতে পারে। এখানে আমি যেহেতু অনুগল্প নিয়ে এখানে একটা বলি, আমার একটা মানে এই সাহিত্য নিয়ে চলতে চলতে, যেমন কবি কাজী নজরুল ইসলাম, আমরা সকলেই জানি তাকে বলা হয় বিদ্রোহী কবি। আমি এটাতে না মানে কতটা সুখকর
আমার কাছে যেটা যন্ত্রণারই মনে হয়, যন্ত্রণা এই কারণে যে এত ভালো একজন কবি সব ধরনের লেখা লিখেছেন, তাকে আমরা কিন্তু মানে সংকীর্ণ খণ্ডিত করে দিচ্ছি, একটা জায়গা বেঁধে দিচ্ছি বিদ্রোহী কবি। আমি অনেক জায়গায় শুনি, অথচ কত বড় গীতিকার, হ্যাঁ, মানে সুরকার, এত ভালো ভালো গান, প্রায় 3000-এর কাছাকাছি তার গান, এত বড় মাপের একজন মানুষ, তাকে আমরা খণ্ডিতভাবে সীমাবদ্ধ করছি। এটা যেমন মানে কষ্টের, এটা যেমন কষ্টের। আরেকটা যে কথাটা আমার ক্ষেত্রে, আমাকে অনুগল্পকার হিসাবে একটা স্ট্যাম্প দিয়ে দেওয়ায় আমার কিন্তু এটা ক্ষতি করেছে নানাভাবেই আমি মনে করি। যদিও হয়তো আজকে তো স্পেশালাইজেশনের যুগ, হয়তো বলা যেতে পারে যে এটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি বলে হয়তো বলছে, কিন্তু আমি যে আরও কিছু লিখি, হ্যাঁ, আমি যে সব সাহিত্যের সব শাখায় বিচরণ করি, এতে কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এটা একটা বলার বিষয়। আর অনুগল্প নিয়ে আমি এখানে একটু পড়া দরকার, যেহেতু অনুগল্প নিয়ে কাজ করি বলে অনেকের জানার ইচ্ছে, তো আমি একটু বলি, তাহলে এখান থেকে পড়লেও হবে। না লেখার না বলার শিল্প অনুগল্প, আমি একটা পাঠ খালি ছোট্ট ছোট্ট করে আছে, এগুলো এটা পড়লে একটু ভালো লাগবে। কথা কম কাজ বেশি, এই নীতিবাক্যটি অনুগল্পের ক্ষেত্রে ভীষণভাবে খাটে। সত্যি তো, ভীষণ শব্দ কম, অথচ কি সাংঘাতিক তার কার্যকারিতা। ছোটোবেলায় ছোট ছোট নীতিকথামূলক গল্প তো আমরা গোগ্রা শিখেছি, সেসব নীতিগল্প আমাদের অন্য জগতে নিয়ে যায়। আজকের ব্যস্ততম দিনে মানুষ শুধু মহাকাব্য থেকে মুখ ফিরিয়ে নেয়নি, উপন্যাস এমনকি বড় গল্প পাঠ থেকেও সরে আসছে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। মুহূর্তে সাহিত্যের আস্বাদ পাওয়া যায় এমন অনুগল্পের দিকে তার ঝোঁক বেড়েছে। তাই তো আজ পত্রপত্রিকা খুললেই দেখতে পাওয়া যায় নানা জাতে নানা স্বাদের অনুগল্পের সম্ভার। এই মুহূর্তে অনুগল্পের সংকলনও প্রচুর। অনুগল্প আজ ব্যাপক হারে লেখালেখি হলেও অনুগল্প কিন্তু কোনো নতুন বিষয় নয়। আমাদের প্রখ্যাত কথাশিল্পী বনফুল প্রচুর অনুগল্প লিখেছেন। অনুগল্পের বিষয়ে তাকে পথিকৃৎ বলা যায়। আমরা তাকে বাংলা অনুগল্পের জনকও বলে নিয়েছি। বিদেশি সাহিত্যে অনুগল্প চর্চা বহুকাল ধরেই চলে আসছে। নানা অনুগল্প, প্রচুর ছোট ছোট অনুগল্প লিখেছেন স্বয়ং কাফকা। গুণগত ও পরিমাণগত দিক দিয়ে তা এত বেশি যে আমাদের চমকে যেতে হয়। বিশ্ব সাহিত্য কাফকাই অনুগল্পের জনক কিনা এই বিষয়েও গবেষণা চলতে পারে। কম কথায় ব্যাপক বিস্তৃতি, এটাই অনুগল্পের সার্থকতার তুঙ্গে নিয়ে যেতে সাহায্য করেছে। এটাই শুধুই যে পড়তে কম সময় লাগছে বলে নয়, অনুগল্পের যে স্পার্কিং, বিস্ফোরণ বলুন আর চমকই বলুন, সেটাই কিন্তু আসল। অনুগল্প পাঠ শেষে যেটা একটু আগেও বলা হচ্ছে, যে পাঠক আচ্ছন্ন হচ্ছে, চমকিত হচ্ছে, ভাবছে, অন্য জগতে পাড়ি দিচ্ছে, এবং তা অতি মুহূর্তে, এইটা কিন্তু একজন পাঠকের কাছে ভীষণ বড় প্রাপ্তি। আমরা তো নানা রকমভাবেই অনুগল্প নিয়ে চর্চা করছি। অনুগল্প নিয়ে যেমন ধরুন আমার এইখানে আছে কিছু কিছু, আমি পড়লে অনেকটাই সময় চলে যাবে। অনুগল্প কী ও কেন, যেমন তার একটা ইন্ট্রোডাকশান আছে। অনুগল্পের প্রাসঙ্গিকতা নিয়েও বেশ বড় লেখা আছে। অনুগল্পের একটা অবস্থান, কোথায় থাকে অনুগল্প, সেটা নিয়েও এখানে লেখা আছে। ছোট কবু ছোট নয়, এই শীর্ষক, এটা তো যে আমরা ছোট করে বাঁকা চোখে দেখলে অনুগল্পকে, অনেকেই প্রথম যখন আমি এটা নিয়ে চর্চা করি, তখন ওই কখনো বীরবলের গল্প বা কখনো গোপাল ভাঁড়ের গল্পর সাথে অনুগল্প ইত্যাদি নানাভাবে ব্যঙ্গ ট্যাঙ্গ আমার কানেও এসছে, এগুলো করা হতো আর কি। কিন্তু তা নয়, ছোট কবু ছোট নয়। যেমন ধরুন, দেখুন আমাদের অঙ্গের মধ্যে সবথেকে ছোট কিন্তু চোখ, কিন্তু এই চোখ দিয়ে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখছি। তো এগুলো আমরা কিন্তু তখন ভুলে যাই, কার্যকর ক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাই যে ছোট একজন শিল্পী, ছোট্ট চালের মধ্যে তিনি, আমাদের শিল্পী কিন্তু জয়ন্ত আছেন, জয়ন্ত ভালো করে জানেন এই বিষয়টা। একজন শিল্পী চালের মধ্যে অদ্ভুতভাবে পুরো দুর্গার ফ্রেম আঁকছেন, আমি নিজে দেখেছি অন্যভাবে আর কি। তো দেখেছি বলতে ওরা তো অন্যভাবে দেখিয়েছে আর কি, সরাসরি তো ওটা দেখাও যায় না খালি চোখে, কী করে সেই শিল্পী আঁকছেন। তা ছোটোটা কত পরিশ্রম সাপেক্ষ। একটা বড় মূর্তি করা, একটা ছোটো মূর্তি করার মধ্যে একজন শিল্পী জয়ন্ত আছেন, ভালো করে বুঝে যাবেন যে কতটা তার মধ্যে ক্ষমতা থাকতে হয়, তবে গিয়ে সেই ছোট জায়গায় একজন পৌঁছায়। তো এই যে না লেখার
বা না বলার শিল্প অনুগল্প। আমি কি বলবো, শরৎচন্দ্র কিন্তু এত লিখেছেন, কতটা বলবো আর কতটা বলবো না। শরৎচন্দ্র কিন্তু একটা মানে দারুণ কথা বলে গেছেন। আপনারা সকলেই জানেন যে না লেখার বিদ্যাটা জানতে হয়। আমি অনুগল্পের ক্ষেত্রে একদম আপনাদেরকে বলি যে না লেখার বিদ্যাটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি অনুগল্প লিখতে পারবেন না। এখানে আছে আরো অনুগল্পের অন্তর্কথা। এখানে অনুগল্প, কিন্তু এখানে একটু বলে নিই অনুগল্পের অন্তর্কথা। অনুগল্পের অন্তর্কথাটা কি, ভেতরের কথাটা কি, অনুগল্পের যে গ্রহণযোগ্যতা এটা কি, এটা অনেক বড় করে লেখা আছে। পরিশেষে যেটা আমি এখানে আরও অনেকগুলোই দিয়েছি, অনুগল্পের ব্যঞ্জনা বলে আমি লিখেছি, ঠিক আছে। এবার দেখুন আপনারা এখানে দেওয়া আছে একজন অধ্যাপক আমাদের ওই রূপনারায়ণপুর সন্নিহিত জায়গায় থাকতেন, তার নাম হচ্ছে গৌতম সান্যাল। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথমে কলেজে ছিলেন, তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে যান। ভীষণ আসলে উনি হিন্দি সাহিত্যের একজন দিকপাল মানুষ ছিলেন গৌতম সান্যাল। তার বিষয়ও ছিল হিন্দি সাহিত্য। তো তিনি একটা জায়গায় বলছেন যে লাইক এ পার্ল ইন এ ওয়েস্টার, সুতরাং হঠাৎই কোনো অনুগল্প জন্ম দেয় না, লেখা যায় না অকস্মাৎই কোনো লঘু কথা। একটা পূর্ণ আয়তন প্রাণবন্ত শামুকে ধূলিকণা জাতীয় একটি সার্থক মেসেজের ফরেন বডি ঢুকিয়ে দিয়ে দীর্ঘদিন প্রতীক্ষা করতে হবে। তারপর সেই ধূলিকণা যখন পার্লে পরিণত হবে, মানে মুক্তায় পরিণত হয়ে যাবে, তখন সযত্নে শামুক থেকে তা ছাড়িয়ে নিতে হবে। যারা শামুক থেকে পাল খামচে ছিনিয়ে আনেন তারা হত্যাকারী, তারা বেনিয়া, তারা অনুগল্পকার নন। এটা কিন্তু একজন অনুগল্পকারের ক্ষেত্রে মহার্ঘ। এই কথাটা আমি আবার রিপিট করছি, যারা শামুক থেকে, অর্থাৎ অনুগল্প লিখতে গিয়ে মানে দ্রুত অনুগল্প শেষ করব, তার ভেতরের তত্ত্বে আমরা যাব না, যেটা সাবজেক্টিভ যে বিষয়টা। যারা শামুক থেকে পাল মানে মুক্ত, আসলে অনুগল্প তো মুক্ত, সেই মুক্তকে ঠিক সযত্নে শিল্পের দায়বদ্ধতার সাথে, ভালোবাসার সাথে একজন অনুগল্পকারকে তুলে আনতে হয়। যারা তুলে আনেন না, যারা অনুগল্প লিখছেন অথচ সেই সযত্ন প্রয়াস নেই, আমি বিশ্বাস করি গৌতম সান্যালের সাথে একমত, তারা হত্যাকারী, তারা বেনিয়া, তারা অনুগল্পকারকে হত্যা করেন। এটা কিন্তু বলার বিষয়। অনেক আছে, এখানে অনেক বিষয় আছে। যেমন আপনাকে আরেকটু বলি, একটা জাপানি অনুগল্পের কথা আমি এখানে বলি, যেখানে এক লাইনের একটা গল্প আছে। একটি টেবিলের চার কোণে, পরমাণু গল্প, অনুগল্প বলা ভুল, পরমাণু গল্প। একটি টেবিলের চার কোণে পাতা একটি চেয়ারে চারজন বিভিন্ন বয়সের নারী চুপটি করে বসে আছে, ব্যাস, আর কিচ্ছু বলা হয়নি। এটা জাপানি একটি পরমাণু গল্প। একটি টেবিলের চার কোণে পাতা একটি চেয়ারে চারজন বিভিন্ন বয়সের নারী চুপটি করে বসে আছে। পাঠক হিসেবে আপনি এই চারটি নারী চুপ করে থাকা নানা গল্প তৈরি করে ফেলতে পারেন। আপনার মনে হতে পারে দুজন নারী যেখানে একসাথে বসে থাকলে নানা কথার বন্যা হয়, সেখানে চারজন একসাথে থেকেও নীরব কেন? আর এখানে আপনি আবিষ্কার করে ফেলতে পারেন একের পর এক গল্প যা একান্তভাবেই আপনার। অর্থাৎ অনুগল্প লেখক ঠিক রচনা করছেন না, সেই লালিত হচ্ছে উন্নত পাঠকের মনের দুয়ারে। পাঠক আবিষ্কার করে তাদের ব্যথার প্রেক্ষাপট। অনুগল্পে এই অনেক কিছু অনুক্ত থাকে, বলা হয় না। উপরোক্ত গল্প তো অনেক কিছু বলেনি, স্থানটিকতা সেটাও বলা হয়নি, বিভিন্ন বয়স বলতে কোন বয়স সেসব কথাও বলা হয়নি। টেবিলের চার কোণেই বা তারা বসে আছে কেন? এতে কি মনে হতে পারে না যে তারা একই পথের যাত্রী হয়েও কেমন যেন বিচ্ছিন্ন? এরকম করে নানাভাবে ভাবাচ্ছে। এবার অনুগল্পে দেখুন, আমি আরেকটা জিনিস যেটা বিশ্বাস করি, অনুগল্পে কিন্তু গল্প থাকতে হবে, গল্পটা থাকা খুব প্রাসঙ্গিক। আর অনুগল্পের একটা প্রেমিস থাকা দরকার। এটা কিন্তু যারা অনুগল্প লিখছেন, এবং সেই প্রেমিসটা হচ্ছে যা বুদ্ধিগ্রাহ্য এবং হৃদয়স্পর্শী। আমরা মাথা দিয়ে শুধু অনুগল্প লিখব না, বা গল্প লিখব না, বা কোনো সৃষ্টিই করব না, আমরা হৃদয়টাকে রাখব। হৃদয় যদি না থাকে তাহলে কিন্তু ব্যর্থ হবে সেই সাহিত্য। হৃদয়ে কিন্তু থাকতে হবে। আমার কিছু গল্প আছে, আমি একটি গল্প যদি পড়ি, দেখুন অনুগল্পের আপনারা অনেক বিষয় আপনারা ধরতে পারবেন। একটা গল্প পড়ি, খুব সামান্য। আমি একবার
কোনো কাজে যাচ্ছিলাম, একটা বস্তির পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে একটা বিষয় ঘটলো, যেখানে সনাতন ভারতবর্ষকে যেন আমি দেখলাম। অনুগল্পটির নাম হচ্ছে মা বাবা খেলা। চড়াক চড়াক, পরপর চাবুকের পর চাবুক, বল খেলবি খেলবি। 9 বছর মেরে চলেছে 8 বছরকে, 9 বছরেরটা ছেলে আর 8 বছরেরটা মেয়ে, আর 8 বছরেরটা কেঁদেই চলেছে কুই কুই করে। ছেলেটাকে ধরলাম, মারছিলি কেন মেয়েটাকে? ছেলেটি চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেটির হাতটা বার কয়েক ঝাঁকিয়ে বললাম, বল মেরেছিস কেন? না হলে এক চড়ে তোর দাঁতগুলো ফেলে দেবো। ছেলেটি এবার সোজাসুজি বলে উঠল, ও কেন ওখানে বসে আছে? আমার কথা শুনছে না আর উঠছে না। বললাম, তুই বললেই উঠতে হবে রাস্কেল। ছেলেটিও সমানভাবে বলে উঠল, ও মা বাবা খেলা খেলছে না কেন? না খেললে তুই মারবি? ছেলেটি দাপটে বলে ওঠে, সব বাবারাই তো মাকে মারে, আমার বাবাও তো আমার মাকে মারে। আমি ছেলেটার কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে মেয়েটিকে বললাম, নে ধর, মার ওকে যাব। মেয়েটি ঠায় বসে রইল, মাথা নিচু করে বলল, ওকে মারলে ও আমায় মা বাবা খেলায় আর নেবে না, সুমিকে নিয়ে নেবে। তখন এখানেই গল্প। দেখুন, জানো, সেই বস্তির, সেই সনাতন ভারতবর্ষের এই যে নারীর উপর পুরুষের যে অত্যাচার, সেই ধারাবাহিক যেটা চলে আসছে, ঠিক আছে, সেটা সেই বাচ্চাদের মধ্যে থেকে আমি কিন্তু একটা বড় ইতিহাস দেখিয়েছি, কিন্তু একবারও কোনো বয়স্ক চরিত্রের এখানে আমদানি করিনি। যখন বলা শেষ, আমি যেটা একটু আগেও বলছিলাম, যে শেষ শব্দ বা শেষ বাক্যে থাকে অনুগল্প। মেয়েটি ঠায় বসে রইল, মাথা নিচু করে বলল, ওকে মারলে ও আমায় মা বাবা খেলায় আর নেবে না, সুমিকে নিয়ে নেবে। তখন এইখানেই কিন্তু অনুগল্প। তার আগে অবধি ওই ইট পাথর বালি সিমেন্ট এইসবই। অনেকেই, আমি সেটা আপনি একদমই ঠিক বলেছেন, অনেকেই অনুগল্প পড়ছি, দেখছি অনেক কিছুই বলা থাকছে, বলে দেওয়া হচ্ছে, কিন্তু আমি সেটা সত্যি সার্থক হয়তো অনুগল্প হচ্ছে না। কল্যাণদা খুব সুন্দর মূল্যায়ন করলেন। আচ্ছা কল্যাণদা, আমার একটা প্রশ্ন, যে অনুগল্প আর অনেকেই বলছেন, এবং আমারও মনে হয়, আমি একটা গদ্য কবিতা অনেক জায়গায় অনুগল্প বলে চালিয়েছি, এবং সেই অনুগল্পটা আমার গদ্য কবিতা, এই দুটো কি খুব কাছাকাছি? আমি এটা বলি। আচ্ছা, আমি কি একটা পড়বো, একটা ছোট্ট গদ্য কবিতা, এটা আপনি একটু বিশ্লেষণ করবেন? আমি এটা নিয়ে একটুখানি বলে নিই, এইটা তারপর ওটা পড়লে পরে ওটা নিয়েও বিশ্লেষণ করা যেতে পারে। বিষয়টা হচ্ছে কি, যে দেখুন, একটা কবিতা আর একটা অনুগল্প, একটা পার্থক্য আছে। হ্যাঁ, আমি যেটা একটু আগে বললাম, অনুগল্পের কিন্তু একটা ব্যাকরণ আছে, আমি বিশ্বাস করি একটা ব্যাকরণ আছে। কবিতারও কিন্তু একটা ব্যাকরণ আছে, কবিতাও কিন্তু যা লিখলাম তাই না। এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে তফাৎটা কী হয়? কবিতার ক্ষেত্রে যে অনুগল্পের ক্ষেত্রে যেটা থাকে, সেটা তার একটা প্রারম্ভের একটা সময় বিষয় থাকে, তার একটা মধ্য পর্ব থাকে, তার একটা প্রস্থান বিন্দু থাকে। এই তিনটি কিন্তু অনুগল্প, ছোট গল্প সবার ক্ষেত্রেই কিন্তু থাকে। এবার প্রস্থান বিন্দুটা কিন্তু খুবই ভাইটাল। এই দুটি হয়তো মানে প্রারম্ভ এবং মধ্যের যে জায়গাটা, সেটা কিন্তু হয়তো কবিতাতে আপনি যে কোনো সময় যেভাবে হোক দুম করে একটা কবিতাও শুরু করা যেতে পারে। যেমন আমরা অনুগল্পেও বলি যে ট্রিগারে যেন হাতটা থাকে, ফায়ার করে দিই, সেরকম অনুগল্পে যেটা হয়। এবার অনুগল্পের যেটা তফাৎ, যেটা মানে সেটা হচ্ছে কি, অনুগল্পে একটা প্রস্থান বিন্দু থাকে, যেটা বলছিলাম, যেটা স্পার্ক, একটা অন্য বিষয়ান্তর, অন্য টেক্সট নিয়ে। হ্যাঁ, কবিতায় কিন্তু সচরাচর এটা কিন্তু দেখা যায়। এবার যে কবিতায় এই সচরাচর, দেখুন, কবিতা গদ্য কবিতাও বলছি, এমন অনুগল্প আছে, আমি লিখেছি যে ব্যঞ্জনায়, যে কবিতায় অনুগল্পে কিন্তু কাব্যিক ব্যঞ্জনা থাকতেই পারে, থাকে, কিন্তু অনেক থাকে, অনেকে। যেমন ধরুন, আমি যদি বনফুলের নিম গাছ বলি, টোটালি আপনি দেখবেন একটা কাব্যিক ব্যঞ্জনা আছে, টোটালি কাব্যিক। এবং শেষে যখন আপনারা জানেন, প্রস্থান বিন্দুতে যখন সেই ওই লক্ষ্মীমন্ত বউটার কথা বলছে, যে সে এরকম নিম গাছটার মতন মানে আবর্জনার স্তূপের মতন করে পড়ে আছে, যেভাবে নিম গাছটা আবর্জনার স্তূপ, এই যে বিষয়টা যখন একদম হাটকে একটা লাইন, একদম মানে নিম গাছের বর্ণনা, নিম গাছের কবি আসছে, কবিরাজ আসছে, তারপর যখন সেই সেই বউটির কথা বলছে, হ্যাঁ, লক্ষ্মী বউটির কথা বলছে, তখন কিন্তু অনুগল্প অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। এইটা যদি কোনো কবিতায় যদি এই বিষয়টা থাকে, তাহলে সেটা হয়তো অনুগল্পই হয়ে যাবে, এটা আমার মনে হয়েছে। সেটা না হলে কিন্তু একটা কবিতায়, হ্যাঁ, অনুগল্প, এটা আমার
বিশ্বাস। আচ্ছা, আমি কি পড়বো? হ্যাঁ, এটা পড়া যেতে পারে। আচ্ছা, আমি এই একটা কবিতা, আমার সম্প্রতি একটা নির্বাচিত 300 কবির পশ্চিমবঙ্গের সংকলনে বেরিয়েছে কবিতাটা, কিন্তু এটা আমি আগে অনুগল্প হিসেবেও বেরিয়েছিল, সেটা আমি গদ্য কবিতা। তো কবিতাটা বলছি। ইলিউশন। বড় রাস্তার কাছে রোজ সকালে বাসের জন্য দাঁড়িয়ে থাকি, আর প্রায়শই কিছু না কিছু ঘটেই যায়। এই যেমন রাস্তায় সকাল সকাল তাড়া খাওয়া একটি লোক চোখের সামনে দিয়ে ছুটে চলেছে, বোধহয় কিছু চুরি করেছে। মারমুখী জনতার কয়েক ঘা খেয়ে সে দৌড়তে আরম্ভ করে। কপাল ফেটে রক্ত ঝরছে। লোকটি দ্রুত মিলিয়ে যায় সামনে থেকে, তবু আমি দেখতে পাচ্ছি তাকে। আসলে আমিও যে দৌড়চ্ছি লোকটির সাথে, বাঁচার জন্য। বুকের ভেতরটা ধুকপুক করছে। দৌড়তে দৌড়তে আমরা রাস্তার পাশে দরজা খোলা একটি ঘরে ঢুকে পড়ি। ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে নিশ্চিন্ত হই। ওদিকে রাস্তার মারমুখী জনতা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে দরজায়। রাগে ঘৃণায় খুশিতে সকলে ঝাঁপিয়ে পড়ছে দরজার ওপারে, আর আমি লোকটির সাথে সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছি। দরজার ছিটকিনি ভেঙে যাবে হয়তো, তবু সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করে যাচ্ছি। দেখুন, এইটাকে অনুগল্প হিসেবে অবশ্যই চালানো যেতে পারে, কারণ এখানে একটা টেক্সচার আছে শেষ লাইনে যেখানে, ওইটা একটা, কিন্তু আমি এটাকে কবিতার থেকেও এটা অনুগল্পই আমি বেশি করে বলবো, যেখানে বলা হচ্ছে একদম শেষ লাইনে যে ছিটকিনি ভেঙে যাবে মনে হচ্ছে এরা, হ্যাঁ, তবু সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করি। তারপরের লাইন এইখানে ছিটকিনি ভেঙে যাবে হয়তো, তবু সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করে যাচ্ছি। এই যে এখানে এইটাকে কবিতা হিসাবে চালানো গেছে, যে জায়গায় ওই যে বলছে একটা ঘটনার মতন করে ঘটনা আছে, এবং সেখানে এই কবিতার মাঝখানেও আছে, কবিতা বা অনুগল্প যাই বলি না কেন, তার মাঝখানেও আছে সেই লোকটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে আমি বলে যে চরিত্রটি, সেটি কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সেটা হওয়ার কথা কিন্তু নয় বোধহয়, তার কিন্তু সেখানে মানে অন্তর্ভুক্তিটা খুব একটা বোধহয় ছিল না, কিন্তু যখন এই যে চরিত্র যখন ঢুকে যায়, একাত্ম হয়ে যায়, কবিতার ক্ষেত্রেও খুব হয়, আবার মানে মিলেমিশে সেই চরিত্র, আসলে সেই চরিত্র আমারই চরিত্র, আসলে আমরাই দৌড়াই, মানে এই যে ভেতরে যে ইনার মিনিং। তবু হ্যাঁ, আমরা কী করি, এই কবিতাটায় কী আছে বা এই অনুগল্পটায় কী আছে, যে আমরা যেটা লাস্ট কথাটা বলছে যে আমরা প্রাণপণে চেষ্টা করছি। তো অনুগল্প হিসাবে মানে খুব, মানে একটা বলবো কি, খুব টাফ একটা বিষয়, এটাকে আলাদা করাটা খুব টাফ। এর আমার একটা মজা হচ্ছে এই অনুগল্পই বলবো এটাকে বেশি করে, কারণ এর বয়ানটা কিন্তু একদমই নিখাত গদ্যের মতন, গদ্যের চালটা কিন্তু গদ্যের চাল, কিন্তু ভেতরে একটা দর্শন আছে, এর ভেতরে কিন্তু দর্শন আছে। আমি ক্যারেক্টারটা যদি না থাকতো তাহলে এটা কোনো কিছুই হয়ে উঠতো না। আমি ক্যারেক্টারের মধ্যে যদি এর মধ্যে না ঢুকতো তাহলে কিন্তু এটা কিছু হয়ে উঠতো না। জাস্ট একটা বিষয়, মানে খবরের কাগজের বিষয়ের মতন করে একটা বিষয়, সে দৌড়চ্ছে, এবার তার সাথে সাথে আমি ক্যারেক্টারটা ঢুকে গেল, এইটা কিন্তু মানুষকে ভাবাবে। এবং লাস্টে আমরা আসলে যে পরিবেশের মধ্যে, দমবন্ধ পরিবেশের মধ্যে আমরা আছি, সেই দমবন্ধ পরিবেশটাকে তুলে আনছে এই অনুগল্প বা কবিতা, যেভাবেই বলা, কিন্তু এটা অনেকটাই অনুগল্প, অনেকটাই কবিতার কাছাকাছি। সত্যি খুব মানে আলাদা করাটা খুব টাফ, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গদ্যের মতন তার চালটা, এগুলো আমরা বুঝতে পারি, চালটা কিন্তু গদ্যের মতন, একদম নিখাত গদ্যের মতন চালটা। আচ্ছা কল্যাণ দা, আমি এবার একটু বিদেশি সাহিত্য নিয়ে শুনবো আপনার কাছে। বিদেশি সাহিত্য নিয়ে কিছু বলুন, কাবু কাফকা বা যেটা আমাদের অনুগল্পের একটা প্রভাব। অনুগল্পের অনেকেই লিখেছেন, আপনারা আন্দ্রে জিদের সেই অনুগল্পটা আপনারা নিশ্চয়ই জানেন, যে মাদার সার্ট, যেটাকে আন্দ্রে জিদেরই তো লেখা, তাই না? মাদার সার্টে যেটা তিনি বলছেন আর কি, দেখাচ্ছেন আর কি, যে একটি ছেলে তার মাকে খুব ভালোবাসত। পরবর্তীকালে আমি ঠিক গদ্য আকারেই বলছি, উনি লিখেছেন তো গদ্য, মানে অনুগল্পটি অসাধারণ। তো একটি মেয়ের সাথে তার প্রেম ভালোবাসা হয়, এবং প্রেম ভালোবাসা হয়, এবার মাকে, মানে সেই রাজকুমারের মাকে, তাকে কিন্তু সে সহ্য করতে পারছে না সেই মেয়েটি। তখন একদিন দাবি করে, ভালোবাসা যখন খুব চরম পর্যায়ে চলে যায়, তখন দাবি করে বসলো যে তুমি
মাকে ভালো মায়ের হৃদয়টা তুমি আমাকে দিতে পারবে, হার্টটা আমাকে দিতে পারবে? তখন দেখুন গল্পটা কিছু না, একটা রূপকধর্মী গল্প। তখন সে কি করবে, রাতের বেলায় সে মায়ের হার্টটা নিয়েছে। আমি আবারও বলছি রূপকধর্মী, বাস্তবের সাথে হয়তো মিল নেই, কিন্তু যখন হাটটা নিয়ে সে বেরোতে যাবে, তার প্রেমিকাকে সেই হাটটা দেবে, বাড়ির চৌকাঠে হোঁচট খায়। হোঁচট খেতে খেতেই সেই হাটটা বলে ওঠে, আহা বাছা লাগেনি তো। এই যে আহা বাছা লাগেনি তো, হ্যাঁ, এই আন্দ্রেজিদের এই যে অনুগল্পটি সারা বিশ্বে মানে ভ্রাম্যমান, চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই অনুগল্প। কিন্তু এই যে একটি বাক্যে অনুগল্প, আমরা একটু আগেই বলছিলাম। তো আহা বাছা লাগেনি তো, এই জায়গাটা, এটা নিশ্চয়ই আপনাকে পাঠককে মানে ব্যাখ্যা দিতে হবে না, ওটা আমাদের বুকের মধ্যে একদম আছড়ে পড়বে। এই আহা বাছা লাগেনি তো কজন অনুগল্পকার, আমি একটু আগে বলছিলাম যে শুধু বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুগল্পটা লিখতে হয়। এই ব্যাপারটা আমি অনেক, এবার দেখুন একজন অদ্ভুতুরে অ্যাবসার্ড অনুগল্প লিখতেন, গল্প লিখতেন। তার নাম হচ্ছে কাফকা। তার নাম হচ্ছে কাফকা। হ্যাঁ, কাফকা তিনি স্বয়ং নিজে বলছেন, আপনারা জানেন, তবু একটুখানি বলি যে তার প্রিয়তম বন্ধু ব্রড, কাফকা তো যক্ষা রোগে মারা গেছিলেন। কাফকা মারা গেছিলেন, আপনারা সকলেই জানেন। খুব কম বয়সে, বোধহয় 39 বছর, স্বামী বিবেকানন্দের বয়সেই মনে হয় 39 বছর বয়সে তিনি মারা গেছিলেন। এবার কাফকাকে তার পরিস্থিতি তাকে যন্ত্রণা দিয়ে, দুঃসহ দুঃখ যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে চাইতেন। এবং কাফকার একটা পাস্ট হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা কি, তার বাবার 5 বছরের, মানে আমি বলতে চাইছি যেটা এই প্রেক্ষাপটটা আনছি এই কারণে যে একজন সাহিত্যিক, একজন অনুগল্পকার, একজন গল্পকার, তার গল্প কিন্তু বা তার সাহিত্য কিন্তু উঠে আসে তার আবহ থেকে, তার পরিবেশ থেকে। একটা দুঃসহ পরিবেশে তিনি মানুষ হচ্ছিলেন। তার বাবার 5 বছর ধরে তার বাবার চাকরিটা চলে গেছিল। এবং এই কাফকা ছোট গল্প, অনুগল্প অনেক লিখেছেন। তার মধ্যে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে প্রচণ্ডভাবে ম্যাজিক রিয়ালিজম আছে। আমার গল্পও আছে, অনুগল্প, ম্যাজিক রিয়ালিজমটা তো লাতিন আমেরিকার একটা আমদানি সাহিত্যে, জাদু বাস্তবতা। তো সেইটা ভীষণভাবে আছে, যেখানে মেটামরফোসিস, যেটা তার বিখ্যাত নভেলেট বলবো, উপন্যাস বা ছোট গল্প বা বড় গল্পের মাঝামাঝি নভেলেট, যেটা মেটামরফোসিস। এবার মেটামরফোসিসে কিন্তু তিনি তার এই যে দুঃসহ যে অবস্থা তার বাবা তিনি দেখছেন। এবং পরবর্তীকালে কাফকার এক বোন ছিল, সেখানে ওখানে তো সামসা বলে তার চরিত্রটা ছিল মেটামরফোসিসে, যেটা আদলে কাফকার আদলেই সেই চরিত্র তৈরি হয়েছিল। সেখানে দেখা যায় যে সেই দুঃসহ যন্ত্রণায় কাফকাকে সবাই ব্যবহার করছে, তার আসল জীবনের কথা বলছি। এবং দেখা গেল যে ওই যে সামসার অবস্থা কিন্তু সেরকম। হঠাৎ করে একদিন দেখছে যে সে একটা কীটে পরিণত হয়েছে। বাস্তবিক ক্ষেত্রে আসলে কীটে পরিণত হচ্ছে, তার তো ভেতরের কীটের পরিবর্তন, সেটা বাইরে তিনি নিয়ে আসলেন। এই যে ভেতর এবং বাইরে, এই যে অ্যাবসার্ডিটি কিন্তু পরিস্থিতি তার গল্পে নিয়ে এসছে। কাফকার গল্পে অ্যাবসার্ডিটি পরিস্থিতি নিয়ে এসছে। আরেকজন বলি সাদাত হাসান মান্টো। আমি কাফকা নিয়ে আরও বলবো, আরও বিষয় আছে। আমি মান্টোর কথা বলি। মান্টো আমার খুব প্রিয়তম, মানে উর্দু সাহিত্যের 1 নম্বর সাহিত্যিক, উর্দু সাহিত্যের। ইসমাত চুগতাইও আছেন, সেকেন্ড ইন কমান্ড তাকে বলা। আচ্ছা, এইসব বইগুলো কল্যাণদা আমি সাধারণ পাঠকের জন্য বলছি, যারা পড়তে চান, তাহলে এই কাফকা, কামু বা সাদাত মান্টো, বইগুলো কি পাওয়া যায়? বইগুলো পাওয়া যায়। তো বইগুলো না পড়লে, আমি তো তার অনুবাদ, আমরা তো অনুবাদই পড়ি আর কি। তো অনুবাদ পড়েই একটা ওই রবিশঙ্কর বল বলেন একজন সাহিত্যিক, তিনিও ওই উপর বলে সাদাত হাসান মান্টোর উপর তার পুরো গল্প ধরে গল্প সাহিত্য ধরে করেছেন, অনেকেই করেছেন। দিবারাত্রি কাব্য বলে একটি বিখ্যাত পত্রিকা, যেখানে আমি লেখালেখিও করি, সেখানেও
তারা ওই সাদাত হাসান মান্টো সংখ্যা করেছেন। এরকম কিছু ভালো ভালো পত্রপত্রিকায় আপনারা পাবেন। আমি একটা কথা বলি, যারা লেখক বন্ধু আছেন এখানে, তারা কিন্তু এই ভালো ভালো পত্রপত্রিকার সাথে আপনারা যুক্ত থাকুন এবং ভালো বিদেশি প্রাদেশিক যে সাহিত্য, অনুবাদ সাহিত্য আপনাকে পড়তে হবে। অনুবাদ সাহিত্য না পড়লে আপনি কি পড়ছেন তার উপর আপনার কিন্তু লেখক জীবন তৈরি হয়। কি পড়ছেন, আপনার সময় কিন্তু অনেক কম। 70 বছরের যদি 80 বছরের আয়ু থাকলে আপনাকে কিন্তু অনেকটাই অনেকটাই বাঁচতে হবে। আমি কি পড়বো আর কি পড়বো না, এটা কিন্তু আপনাকে জানতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা যদি ওই খুব বাজেভাবে সময় নষ্ট করি তাহলে কিন্তু এগোতে পারবো না। যার জন্য ক্লাসিক লেখা কিছু পড়া দরকার, অনুবাদ সাহিত্য কিছু পড়া দরকার। যারা নতুন লিখছে বা অনেক দিন ধরেই লিখছেন, তারা সেই জায়গাটা পেতে গেলে তাকে কিন্তু অনুবাদ সাহিত্যে যেতে হবে। বিদেশে কি লেখা হচ্ছে, আজকের দিনে কি, আজকের উত্তরাধুনিক যুগ, সে কি লেখা হচ্ছে। আমি এখানে একটা দাবির সাথে বলতে পারি, দেখুন অনেক কথাই তো ভিড় করে আসে নানাভাবে। কাপ্কা বলতে বলতে আমরা সাদাত হাসান মান্টোর কাছে চলে যাচ্ছি, মান্টো থেকে চলে যাচ্ছি গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি নানাভাবে চলে যাচ্ছে, অনেক কথাই আসছে। এগুলো যদি না পড়া হয় তাহলে একজন সম্পূর্ণ, আমি যেটা একটু আগেও বলছিলাম যে পেশাদারিত্ব আপনাকে আনতে হবে। যারাই লিখছেন পেশাদারিত্বর সাথে অর্থভাবে যুক্ত করবেন না। সকাল থেকে উঠুন, আপনি যদি মনে করেন যে আপনি একজন লেখক কবি হবেন, পেশাদারিত্ব রাখতে হবে এবং আপনাকে অন্যভাবে ভাবতে হবে, নতুন কিছু ভাবতে হবে। এই ভাবার বিষয় হয়তো বিষয় হয়তো রয়েছে, তবু আমি লোভ সামলাতে পারছি না। আমি খুব দাবির সাথে বলছি, আমাদের পুরো পশ্চিমবঙ্গে একটা জয়ন্ত এবং যারা দুর্গাপুরে থাকেন তাদের জন্য ভালো লাগবে, এটা আমার বলা খুব প্রয়োজন। সবথেকে রিচ সাহিত্য সংস্কৃতিতে, সাহিত্যের সবথেকে রিচ যদি বলা হয়, আমি দুর্গাপুরের ধারে কাছে আমি কাউকে রাখবো না, একদম কাউকে রাখতে হবে। দুর্গাপুর সত্যি বীরভোগ, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ। এবার আমি একটু বলি, দুটি নাম আমি বলি, বিমানদারের কথা শুনলে আমি প্রতিদিন কথা হয় ফোনে। আমি বলে দিই, আমি দুর্গাপুরকে কেন বলি। দুর্গাপুরকে আমাদের মাথার উপর কে আছেন, দেখুন মাথার উপর আছেন বিমান চট্টোপাধ্যায়। আমি এই নামটিকে আমি মানে প্রণাম জানাই। এখন পুনেতে আছে এবং আমি একটুখানি ইন্টারাপ্ট করি, আমাকে সবসময় ফোনে বলে তুমি ইন্টারন্যাশনাল কি হচ্ছে খোঁজ রাখছো না কেন, কালকেও কথা হলো, তুমি কেন তোমরা খালি এই দুর্গাপুর নিয়েই পড়ে থাকবে এবং এখনও যে মাথা যে কাজ করে। এবং রবীন্দ্র গুহর সঙ্গে কথা হলো পরশু দিন, এবং এনারা এত মাথা, এদের বয়স হয়েছে কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড সচল। হ্যাঁ, মৃণাল বণিক কাকে ছেড়ে কাকে বলবেন, সুধাংশু সেন। হ্যাঁ, আমি এই প্রশ্নগুলো আসবো, কিছু করবো আপনাকে। হ্যাঁ বলুন, যেটা বলছিলেন। না, যেটা বলছিলাম আর কি, হয়তো প্রশ্ন করতেই হবে না, উত্তর পাওয়া যাবে। সেটা হচ্ছে, আমি প্রথমে বিমানদার কথাই বলি। বিমানদা এবং আমি আসানসোল, আমি আসানসোলে যাচ্ছি না এখন, আমি দুর্গাপুরে যাচ্ছি। দুর্গাপুরে মানে প্রবাদ প্রতিম, আমি বলবো প্রবাদ প্রতিম কবি সাহিত্যিক হচ্ছেন দুজনকে আমি বিশেষ করে বলবো, গদ্য সাহিত্যের তারা মানুষ মূলত। 1 নম্বর বিমান চট্টোপাধ্যায়, আর 2 নম্বর যে নামটা রবীন্দ্র গুহ, যদিও উনি এখন গুরগাঁওয়ে বোধহয়, এখন কলকাতায় আছেন, যাই হোক গুরগাঁওয়ে ছিলেন। আমি এর মধ্যে বলে ফেলি যে রবীন্দ্র গুহ দুর্গাপুর নিয়ে একটি উপন্যাস লিখেছেন এবং আমাকে পাঠিয়েছেন, সেটা আমাদের শারদ সংখ্যায় প্রকাশিত হবে। এবং রবীন্দ্র গুহর সঙ্গে আমার আরেকটি বই হচ্ছে, সাক্ষাৎকার ভিত্তি। দারুণ। এই দুজন অতি শক্তিশালী লেখক, আমি ভুলতে পারবো না। আমি বিশেষ করে নিম সাহিত্যের, যাকে আমি জনকই বলবো, কে কী বলবে আমি জানি না, এটা আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। নিম সাহিত্যের জনকই বলবো। 5 বছর মাত্র নিম সাহিত্য চলেছে, হাংরি, শ্রুতি, হ্যাঁ, নিম সাহিত্য, যে আন্দোলনগুলো, সাহিত্য আন্দোলনগুলো মানে সমভাবে উচ্চারিত হয় আর কি, তার মধ্যে নিম সাহিত্য মাত্র 5 বছর, স্বাস্থ্যবিরোধী সাহিত্য আন্দোলন, এই যে 5 বছর মাত্র 5 বছরে কাঁপিয়ে দিয়েছে নিম সাহিত্য। এবার নিম সাহিত্য আমার মনে হয় এমন কোনো কবি সাহিত্যিক নেই যিনি জানেন না
নিম সাহিত্য, এবং এখনো রিসার্চ হচ্ছে, এখনো রিসার্চ। এবং আমি আরেকটা কথা বলি যে আমাদের যে একটা বই বেরিয়েছে নিম বিমান আনবাউন্ড, আমি বইটা কুরিয়ার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। কালকেও একজন যাদবপুর ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করার ছেলে অনিশ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, একটু বললো যে দাদা বইটা পাঠান। নিম সাহিত্য আনবাউন্ড আমিও পড়েছি, কি অসাধারণ একটা বিমানদার। জয়ন্ত কাজ করেছে, কি কাজ করে জয়ন্ত যে কি করছে আমি জানি না। জয়ন্ত সত্যি বলছি, যাকে মানে একদম মানে কি বলে মানে ফাটিয়ে দিচ্ছে। এই যে ক্ষীরগুলোকে নিয়ে আসা, সাহিত্যের যারা ক্ষীর, যারা মাখনদেরকে নিয়ে এসে যে কাজটা করছে জয়ন্ত, বা শুধু তাই নয়, ব্যতিক্রমী এরা তো ব্যতিক্রমী সাহিত্যিক, এদের নিয়ে আমি কাজ করব, আমার রয়েছে। এবং অনন্য সাহিত্য তার কিন্তু ধ্যান, মানে আমার যে বইটি অনন্য সাহিত্যও কিন্তু তার ধ্যান। সে কিন্তু গতানুগতিক, আমি জয়ন্তের কথা বলি, গতানুগতিক সাহিত্যের কে তিনি রিপ্রেজেন্ট করছেন না। তিনি কিন্তু একটা অনন্য সাহিত্য, অন্য রকমের ভাবনা, সেটা তিনি রাখছেন আর কি। এটা মানে সত্যি এবার বিমানদার কথা বলি। বিমান চট্টোপাধ্যায় নিমের উপর যে বই আনবাউন্ড, নিম আনবাউন্ড অসাধারণ। এবং আমি সত্যি আমি বিমানদা হতে নিশ্চয়ই এটা দেখবেন, হ্যাঁ দেখবেন নিশ্চয়ই। বিমানদা আমাকে বলছেন যে কল্যাণ, তুমি তো নিম সাহিত্য আন্দোলনে ছিলে না, বা থাকার কথাও না ওই সময়টা, আমি তখন ছোটই ছিলাম। নিম সাহিত্য, তার নিম গল্প বা নিম নিয়ে পড়াশোনা আমার অনেক পরে হয়েছে। তো আমাকে বলছেন যে তুমি তো নিম গল্প লেখো, তোমার লেখার মধ্যে তুমি নিম অনুগল্প লিখেছো। উনি আমার অনুগল্পের বই নিয়ে বলছে নিম তো তুমি লিখেছো, তোমার তো লেখার মধ্যে নিম আছে, নিম সাহিত্য রয়েছে। তো যাই হোক, তো আমি পড়ে আমারও মনে হয়েছে, যখন আমি ধরুন কাফকা পড়িনি, বিশ্বাস করুন, আমাকে সেই মানে 90-এর মানে গোড়ার দিকে 90-এর সেই সময় আমাকে বলছে যে আরে আপনার গল্পে তো কাফকার প্রভাব আছে এরকম করে বলেছে, কাফকার। অথচ আমি কিন্তু কাফকা তখনও পড়িনি, সত্যি আমি কাফকা পড়িনি, কাফকা পরে দেখেছি। তো এই যে নিম আমি সেই অর্থে পড়িনি, বা নিম আছে বলে, কিন্তু বিমানদা যেভাবে আমাকে বলছেন যে নিম আছে, এবং উনি নিম সাহিত্য খুঁজে পেয়েছেন আমার অনুগল্পে। হ্যাঁ, তো এটা একটা ভালো লাগার বিষয়, কখন কিভাবে হয়ে যাচ্ছে। এবার নিম গল্পটা কি, আসলে নিমটা কি সেটা জানলে পরে নিম গল্প পাওয়া যাবে। নিম উপকারী আমরা জানি, কিন্তু নিম তো আর স্বাদে মিষ্টি নয়। তারা আন্দোলন করেছিলেন সেই জায়গা থেকে, যে আমরা যে সাহিত্য নিয়ে মেতে থাকি, সাধারণ পাঠক যে সাহিত্য নিয়ে মেতে থাকি, যেটা হচ্ছে কি আমরা আনন্দের মোটা উপকরণটা আমরা খুঁজে নিতে চাই। আসলে আনন্দ তো দুভাবে থাকে, একটা প্রচ্ছন্নভাবে যে আনন্দ আমরা পাই, যে আনন্দের মানে তুলনা হয় না, আর একটা মোটা দাগের মানে ট্যুরিজম ইন্টারেস্ট নিয়ে আমরা যখন কোনো পত্রিকার নাম আর বলছি না, ট্যুরিজম ইন্টারেস্ট নিয়ে কোনো পত্রিকা পড়ছি, ঠিক আছে, ওই কিছুটা বাইরে দেখছি, কিছুটা পড়ছি, এই ট্যুরিজম ইন্টারেস্ট নিয়ে পড়া আর নিম পড়া দুটো আলাদা বিষয়। সেটা কিন্তু এই ব্যতিক্রমী যে ব্যাপারটা, সেটা কিন্তু বিমানদা, রবীন্দ্র গুহ তাদের লেখার মাধ্যমে, মৃণাল বণিক তো আছে, মৃণাল বণিক আমি বলি, মৃণাল বণিকের নামটা জয়ন্ত বলেছে, খুব ভালো হয়েছে। হয়তো অনেক প্রশ্ন জয়ন্তকে করতে হচ্ছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সেটা ব্যাপারটা হচ্ছে বিমানদা বলছি, আমাদের মৃণাল বণিক আবিষ্কৃতই হননি। আমি বলছি আবিষ্কৃতই হননি। মৃণাল বণিক অসাধারণ তার পরীক্ষা নিরীক্ষা করতেন ছোট গল্পে, অসাধারণ। কারণ আমি 1990 সালে 90 থেকে, ওটাও 5 বছরই বেরিয়েছিল, তারপর বেরোয়নি একটা কার্যকারণে, কিন্তু বাংলাদেশের একটা ক্রোড়পত্র থাকতো, ভারত বাংলাদেশ যৌথভাবে, আমি এটা একদম বাছাই করা পরীক্ষামূলক প্রথম, শিল্পাঞ্চলের প্রথম এবং একমাত্র গল্পের পত্রিকা তখন বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা পরীক্ষা নিরীক্ষা করতে, সেখানে কিন্তু আমাদের মৃণাল বণিক ছোট গল্প দিতেন, আমি ছোট গল্পই নিতাম। অসাধারণ, মানে তার আঙ্গিক থেকে শুরু করে সব কিছু অসাধারণ লিখতেন। এই যে ছোট গল্প নিয়ে
মৃণাল বণিককে আবিষ্কারই করা হয়নি। মৃণাল বণিককে কবিতা নিয়ে হয়তো 2-4 জন বলতে পারেন, কিন্তু সেই আবিষ্কার আসলে বিমানদা যেমন এখনো নিমটা নিয়ে পড়ে আছেন, মৃণালদা তো শেষের দিকে একটু সরে গেছে। এবার বিমানদার কাছে একটু আমি যেতে চাইছি। আপনারা বিমানদার একটি, যারা অনুগল্প নিয়ে চর্চা করছেন, বিমানদার একটি অনুগল্পেরই বই, অনুগল্পের একটা বই, গল্পটার নামটা নিউরন। একদম একদম অনুগল্প। বিমানদার একটা আমাকে অনুগল্প রিসেন্ট পাঠিয়েছে, কি অদ্ভুত, মানে আমি বুঝতে পেরেছি বলে বিমানদা আমাকে বলে লাস্টে বলে সাবাস, যে একটা ভদ্রলোক রেলগাড়িতে করে চলছে, কে দেখছে তার আশেপাশে ডাকাতরা, দস্যুরা, কিন্তু আসলে রেলগাড়িই নয়। পরে আমি এটা ধরে ফেলেছি যে এটা অপারেশন থিয়েটারে লোকটা অপারেশন হচ্ছে, লোকটা চলে যাবে ওপারে। লাস্টে বিমানদা বলে, হ্যাঁ তুমি আমাকে ধরে দিয়েছো, একটা দুটো শব্দ আমি শেষের দিকে বলে দিয়েছি যে পূর্বপুরুষরা অপেক্ষা করছে পরবর্তী স্টেশনে। বলছে আমার এটা বলা মানে উচিত হয়নি, কারণ এটা ধরে ফেলছে, মানে তুমি ধরে ফেলেছো। এই যে অফ দ্য স্ট্রিম যে অনুগল্প, ছোট গল্প, যেগুলো বিমানদা, রবীন্দ্র গুহরা বা মৃণাল বণিকরা লিখে গেছেন আর কি, তো এই অফ দ্য স্ট্রিম পড়তে গেলে পাঠককে কিন্তু ওই বোধহয় সম্ভবত কবি এলিয়টই বলেছিলেন যে শিক্ষিত হতে হবে, পাঠককে দীক্ষিত হতে হবে। সেই দীক্ষিত হওয়ার ব্যাপারটা কিন্তু আছে, এবং সেটা দীক্ষিত, এবং সেই জন্য দীক্ষিত হওয়াটা কি, দীক্ষিত হওয়ার তার একটাই ইয়ে আছে, কি বলে, একটাই তার ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে অজস্র লেখা। আমি বলি যে একটা গল্প লিখতে গেলে তার আগে 100টা ক্লাসিক গল্প পড়া উচিত, এই বিষয়গুলো। এবার বিমানদার যেটা ওই নিউরন অনুগল্পটির বইটি, ওখানে আমি ওইটি বলি, আপনারা পড়বেন। ওখানে একটা বাঘের লড়াই বলে অনুগল্প, মনে হয় আমার বিমানদার সেরা অনুগল্প এটি। কি ট্রিটমেন্ট, কি অসাধারণ ট্রিটমেন্ট! সেই ট্রিটমেন্টটা কিন্তু মানে জানা উচিত। আর ছোট গল্প, কি অসাধারণ ছোট গল্প! যখন দুর্গাপুরে তিনি চাকরি করতেন, দুর্গাপুরে যখন একটা কারখানার যে স্ট্রাইক, কারখানা যে বন্ধ হয়ে যাবে, এবং একটা ভয়াল দৈত্য কীভাবে গ্রাস করছে, এবং তার শুধু বিষয়টা, তো আমি বলি বিষয় তো গল্প নয়, তার যে ট্রিটমেন্টটা, তিনি কিভাবে লিখছেন, এবং নানা আঙ্গিক, নানা ভাবনা, নানাভাবে। কখনো আপনার মনে হতে পারে বিমানদার নিম সাহিত্য পড়ে, নিম গল্প পড়ে, কখনো মনে হতে পারে যে এ তো ভালো প্রবন্ধের মতন। এখন যে সব একাকার হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখবেন, আপনারা পড়েছেন হলদে গোলাপ বলে স্বপ্নময়ের যে উপন্যাসটা, যারা পড়েছেন, ঢাউস একটা উপন্যাস যেটা আনন্দ পুরস্কার পেল, সেখানেও দেখবেন যে উপন্যাসের ফর্মই পরিবর্তন করে দিয়েছেন। সেখানেও কিন্তু ওই প্রবন্ধ আকারে, প্রবন্ধের মতন করে আপনার লাগবে, তথ্য মতন করে লাগবে, অথচ ওটা নিখাত কিন্তু একটা উপন্যাস। অত এখন যে ব্যতিক্রমী যে সমস্ত সাহিত্যিকরা তার লেখালেখি করছেন, এবং স্বপ্নময় নিজে একজন নিখাত খাঁটি মানে অনুগল্পকার স্বপ্নময়। আমি একটু থামাচ্ছি, কারণ আমি একটু আগে আরেকটা লাইভ করেছি, আমি মানে মাথায় টানতে পারছি না। আমি এবার টু দি পয়েন্ট কিছু প্রশ্ন করব। যেটা বলছিলাম যে বিমানদাকে নিয়ে তো আপনি বললেন গল্প, মাথায়। আচ্ছা, আমি সমরেশ দাশগুপ্তর সম্বন্ধে একটু বলবো, কারণ আমি শুধু দুর্গাপুর নয় তো, যারা দেখছেন তারা অনেকেই বলবে যে জয়ন্ত শুধু দুর্গাপুর নিয়ে কথা বলছে। দুর্গাপুর তো আরও একটু বিস্তৃতভাবে, যেহেতু আপনি আসানসোল অঞ্চলে। আপনি সমরেশ দাশগুপ্তর, আমি রিসেন্ট বই পড়ছিলাম একটা সংকলন, তো অবাক হয়ে গেলাম। 70 দশকের লেখা, এবং ম্যাজিক রিয়েলিজমের ছড়াছড়ি, মানে সেই গল্প উপন্যাস, এবং উনি মানে দাক্কা দাও, আচ্ছা, উপন্যাস। এবং সমরেশ দাশগুপ্তকে আপনি খুব কাছে থেকে দেখেছিলেন, তার সম্বন্ধে কিছু বলুন। না, এবার বলি, সমরেশ দাশগুপ্তের কাছে আমি অনেক কিছু, আমি তার মানে দীক্ষিত শিষ্য বলা যেতে পারে। মানে সেই 80-র দশক থেকেই তার সঙ্গে আমার একদম নিবিড় ছিল, সখ্যতা ছিল। তার বাড়িতে আমার অগাধ যাতায়াত ছিল। অনেকেই দেখছেন আসানসোলে আরেকটা নাম কিন্তু বাদ গেলে চলবে না, তিনি হচ্ছেন তারক সেন, কবি তারক সেন। আমি বলতেই যাচ্ছিলাম, তারক সেনের নামটা বলতেই হবে। আমরা উদয়ন ঘোষ, এই নামগুলো বলতেই হবে। তো আমি বলি, দুর্গাপুরকে তো আমি স্যালুট করি। দুর্গাপুরে এত বড় বড় সুধাংশু সেনের কথা তুমিই বললে, এরা তো মানে একজন সত্যি লেজেন্ড। এরা দারুণ সব কাজ করে গেছেন। হয়তো মানে কিছু নাম যদি বাদ থেকে থাকে দুর্গাপুরে, যারা বর্তমানেও লিখছেন। আর একটা তফাৎ আমি এটা বলে নিই আগে, তারপরে ওই জায়গায় যাচ্ছি আমি। সেই তফাৎটা হচ্ছে কি, সেই সময়ে যখন বিমানদারা ছিলেন, সেই সময়ে কিন্তু
এবং যারা লেখালেখি করতেন তারা কিন্তু সত্যিকারের সব মানে মাখন সব গল্পকার, মাখন সব সাহিত্যিক কবি ছিলেন, মাস্টার ছিলেন তারা। কিন্তু এখন কি স্বর্ণযুগ, এখন কি হচ্ছে যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে কি মিডিওকার একটা ব্যাপারটায় ভরে গেছে, মানে বা তার থেকেও আরো লো। এবং এই কথাটা হয়তো আমি এখানে প্রসঙ্গক্রমে এটা বলা উচিত, খুব ভালো বলেছেন এই প্রসঙ্গ। না, প্রচুর কবি আসানসোল, শিল্পাঞ্চল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে প্রচুর কবি, চিত্তরঞ্জন, প্রচুর কবি লেখক। কিন্তু আমি যে কথাটা বললাম যে সত্যিকারের কিছু করা, মানে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি সাহিত্যকে ভালোবেসে কতটা দিতে পারছেন, যারা যেটা বিমানদা বা এরা দিয়েছেন আর কি, যেভাবে ইনভলভ থাকতেন, সেটা কিন্তু খুব জরুরি। এবার সেটা হওয়া উচিত আর কি। আমাদের আসানসোলের দু তিনজন তো একদম মানে দারুণ, সমরেশ দাশগুপ্ত যে নামটা একটু আগে বলা হলো আর কি, সমরেশ দাশগুপ্তের দ্রাক্ষাদাহ এই নামটা আগে সবার আগে করি। দ্রাক্ষাদাহের মতন উপন্যাস বাংলা সাহিত্যেই বিরল, আমি এটা একদম দাবির সাথে বলতে পারছি, দাবির সাথে। আপনারা যদি তিস্তা পাড়ের বৃত্তান্ত দেবেশ রায়ের, তাকে যদি আপনারা স্বতন্ত্র মর্যাদা দেন, সেটা তার একটা আলাদা ভাবনা, আলাদা জায়গা। কিন্তু সমরেশদার দ্রাক্ষাদাহ, হ্যাঁ, এই আসানসোলের একটা মদের একটা কারখানার মতন ছিল, সেটাকে কেন্দ্র করেই তার, এবং সমরেশদার সেই উপন্যাসের একটা বড় ব্যাপারটা ছিল যে চরিত্র পাল্টে যাচ্ছে, গল্পেও আছে, কিন্তু ওনার অনেক গল্পেও আছে চরিত্র হঠাৎ আমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মানে কি বলবো, বিচ্ছিন্ন হওয়া আবার সংযুক্ত হওয়া ছোট গল্পে। সমরেশ দাশগুপ্তের আপনারা সাজঘরের বাইরে নিশ্চয়ই অনেকেই পড়েছেন। সাজঘরের বাইরেতে আমার এখানে সমরেশদার উপর লেখার উপর আলোচনা আমার এই বইটাতে আছে, এই অনন্য সাহিত্য ব্যতিক্রমী সাহিত্যিকে ধরে আমি আলোচনা করেছি। যেমন পিঞ্জর, হ্যাঁ, বলে তার যে 1-2 মানে তার যে মানে শুধু কন্টেন্ট নয়, তার সাথে সাথে যে লেখার যে ধরন, সেই ধরনগুলোও কিন্তু মানে অদ্ভুত। আমি এখানে সমরেশদার লেখা পড়তে অনেকগুলো লেখা, মানে এত মানে সমরেশদা এত ভালো সব লিখেছেন। যেমন ধরুন আমি একটু বলি, এখানে অনেকেই দেখছেন, নিজামুদ্দিন মণ্ডল, দীপ্রদাস, করবী দাস, মোহাম্মদ হাবিবুল্লাহ, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক কল্যাণ ভট্টাচার্য মহাশয়। তো আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন, একদম যে কোনো প্রশ্ন করা যেতে পারে। আমি এখানে একটুখানি পড়ে নিই, এই 4 নম্বর জায়গা থেকে আমি পড়ছি, মানে 1, 2, 3 অনেকগুলোই আছে, সেখানে 4 নম্বর জায়গা থেকে বলছি যে সমরেশদা কিন্তু 2+2 = 4 এই গল্প সমরেশদা কদাচ কখনো লিখেছেন বলে আমার জানা নেই, ঠিক আছে। এবার আমি যে 4 নম্বর পয়েন্টটা এখান থেকে আমি একটু পড়ে দিচ্ছি যে একদা স্বয়ং রবীন্দ্রনাথ আমিষ রাঁধুনির চেয়ে নিরামিষ রাঁধুনিকেই শ্রেষ্ঠত্বের প্রশংসাপত্র দিয়েছিলেন। রসনার উত্তেজনা আমিষ সামগ্রীর মধ্যে এত বেশি প্রবল যে রাঁধুনি তার হাতে চারুকলার শেষ সুযোগটা সহজেই পেয়ে যান। নিরামিষ রান্নায় আলাদাভাবে কোনো উপকরণেরই প্রাধান্য নেই, হাতের গুণই সেখানে সর্বনিপুণতা। সাহিত্যে ছোট গল্পে অনুরূপ নিয়মে আখ্যান ভাগও হয়ে উঠতে পারে উপকরণ মাত্র। এমনকি কখনো কখনো ছেটে ছুটে সেটুকুও বাদ, একেবারেই নিরুত্তাপভাবে গড়ে উঠতে পারে একটি সার্থক ছোট গল্পের শরীর। সমরেশ দাশগুপ্তের বেশিরভাগ গল্পের ক্ষেত্রে এ কথা খাটে। যারা ট্যুরিজম, একটু আগে বলছিলাম, ইন্টারেস্ট নিয়ে বই পড়বেন, তার গল্প নিয়ে তার গল্পের বই পড়বেন বা উপন্যাসটি পড়বেন, তারা কিন্তু হতাশ হতে বাধ্য। কারণ সমরেশ দাশগুপ্ত তার ছোট গল্প বাইরের উপকরণ না, বা তার উপন্যাস বাইরের উপকরণ না, ভেতরকার উপাদান। বেশিরভাগই অ্যাবসার্ড গল্প, বীজহীন গল্প। বেশ কিছু গল্পে আঙ্গিক সচেতনতাও লক্ষণীয়, যেমন পিঞ্জর, একটু আগেই বলছিলাম। পিঞ্জর গল্প শুরু করার আগে তিনি বলে উঠছেন, সময়ের খাঁচায় একটার পর একটা বাসনার পাখি পুষতে বড় ভালো লাগে। শুরুতেই দেখুন, সময়ের খাঁচায় একটার পর একটা বাসনার পাখি পুষতে বড় ভালো লাগে। তারপর গল্প শুরু করছেন বিভাজন পর্ব দিয়ে। জয়ন্ত, এই জায়গায় দেখো, যেমন প্রথম বিভাজন পর্ব, প্রথম পাখি জানালা। এই জানালাই তার কাছে ছোটোবেলা থেকে কীভাবে পিঞ্জর বা খাঁচাতে রূপান্তরিত হয়েছে তারই হাহাকার ধ্বনিত হয়েছে গোটা পর্ব জুড়ে। ছোটোবেলায় জানালাটাকে তার ঘরের চোখের মতো মনে হতো। অনেক গল্পের মতোই
এখানেও চোখের প্রসঙ্গ আসতেই আমির বাবার প্রসঙ্গ চলে আসে। শেষ বয়সে তার বাবা চোখে কিছু দেখতে পেতেন না, শুধু বলতেন অন্ধকারে আমার বড় কষ্ট। তিনি যেদিন মারা যান সেদিন সারা দিনই বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টিতে আমির মন ভীষণ খারাপ হয়ে যায়, আর জানালার সামনে দাঁড়ালেই তার বাবার কথা মনে পড়ে যায়। এভাবে জানালাকে কেন্দ্র করে নানা ব্যাখ্যাময় স্মৃতি আমিকে ভারাক্রান্ত করে। আমি নস্টালজিক হয়ে যাই, লাফিয়ে লাফিয়ে সেই নস্টালজিয়া বাবা থেকে মা থেকে সরে গিয়ে গাছে, এবং গাছ থেকে সরে এসে কাঠে, আর কাঠ থেকে পরিশেষে জানালার ফ্রেমে রূপান্তরিত হয়। খুব ইম্পর্টেন্ট, জানালা তাকে কেবল নীরব ব্যথা উপহার দেয়, অথচ আমি কিছু পেতে চান। এইভাবে দ্বিতীয় পাখি আংটি, তৃতীয় পাখি কাচের পেয়ারা, চতুর্থ পাখি ঈশ্বর, পঞ্চম পাখি ফুল, ষষ্ঠ পাখি সেতু, এবং পরিশেষে সপ্তম পাখি ম্যারেজ রেজিস্ট্রি অফিস। এখানে গিয়ে গল্পটির উপসংহার ঘটে। এরকম করে আসলে সমরেশদার মতন গল্পকারের গল্প বা উপন্যাসের কোনো রকম নাট্যরূপ হয় না। নাট্যরূপ সেই অর্থে হয় না। ভিজুয়ালিটি যেটা, সেটা হচ্ছে কি পাঠকের বুকের মধ্যে থাকে। এই দাক্ষাদাহের কথা বলছি, দাক্ষাদাহ আপনারা যদি পড়েন না, মানে অদ্ভুত অদ্ভুত। এই যে বললাম, আচ্ছা দাক্ষাদাহ কি আপনি আচ্ছা এটা তো মানবের দুটা বার করেছেন, আপনারা কি নতুন করে কোনো সংস্করণ করছেন? দাক্ষাদাহ সংস্করণ করার আমার ইচ্ছা আছে। এবং আর একটু বলি এই বিষয়ে, সমরেশ দাশগুপ্ত যেহেতু আমার প্রাণের মানুষ, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখা আছে ওনার কাছ থেকে। এমনকি সংগঠনটাও ওনার কাছ থেকে আমি শিখেছি, কিভাবে যারা কম বয়সী লেখক, আমি যখন যেতাম তখন আমার অনেক কম বয়সের সমরেশদার ওই ইয়েতে যেতাম, কী বলে LIC অফিসে উনি থাকতেন, জোর করে হাত ধরে, আমি খেয়ে আসতাম কিন্তু জোর করে হাত ধরে ক্যান্টিনে খাওয়াতেন। এই যে আন্তরিকতা এবং বুকে জড়িয়ে ধরা, এগুলো তো ভোলার নয়। এবং সেখানে আমার কাছ থেকে এই কী লেখা নিয়ে এসছো, কী গল্প নিয়ে এসছো, কী নিয়ে এসছো নিয়ে, হ্যাঁ, আমি সমরেশদার মাধ্যমে সেই সময় বহু পত্রিকায় সমরেশদা নিজে ছড়িয়ে ছিটিয়ে আমার গল্প, আমার কবিতা, আমার লেখা দিতেন বিভিন্ন পত্রপত্রিকায়। আমি এটা কিন্তু অ্যাডপ্ট করেছি সমরেশদার কাছ থেকে। আমিও কিন্তু আমাদের যারা নতুন গল্পকার, নতুন লেখক যারা লিখছেন, তাদের লেখা আমি কিন্তু এইভাবে সংগ্রহ করি, তাদের কাছ থেকে লেখা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় দিয়ে দিই। ঠিক এই কাজ, এইভাবে সমরেশদার মতন মানুষ, এই মানুষ বাংলা সাহিত্যে দুর্লভ, বাংলা সাহিত্যেই দুর্লভ। এত বড় মাপের নিরহংকারী সমরেশ দাশগুপ্ত কখনো তার তো লেখায় বাণিজ্যিক উপাদান থাকতো না, ফলে তিনি কোনোদিনই কোনো বাণিজ্যিক পত্রপত্রিকায় দ্বারস্থ হননি। কিন্তু সমরেশ দাশগুপ্ত বাণিজ্যিক পত্রপত্রিকায় না লিখেও সমরেশ দাশগুপ্ত হতে পেরেছেন, এটা আমাদের গর্বের জায়গা। উদয়ন ঘোষ, আপনার উদয়ন ঘোষের কথা আমি বলি, আসানসোলের একজন বিখ্যাত গল্পকার। সবাই জানেন অবনী বনাম শান্তনু বা ইত্যাদি, এই দুটি চরিত্র জানেন। কিন্তু এই বিভূতিভূষণ মুখোপাধ্যায় এবং আমাদের সমরেশ বসু সম্পাদিত একটি স্বনির্বাচিত ছোট গল্পের একটা সংকলন আমার কাছেও রয়েছে। সেখানে দুজনের, আমাদের এই অঞ্চলে দুজনের গল্প নিয়েছিলেন। এক হচ্ছে সমরেশ দাশগুপ্ত ছোট গল্প নিয়েছিলেন, আর এক হচ্ছে উদয়ন ঘোষ। সেখানে সমরেশ দাশগুপ্ত রতনের ঘর বলে একটি ছোট গল্প আছে। উদয়ন ঘোষের আছে গোপালের মা স্নেহলতা। আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা লেখালেখির সাথে আছেন, যদি ওইটা স্বনির্বাচিত সমরেশ বসু, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সম্পাদনায়, সেটা যদি সংগ্রহ করে পড়েন, অথবা যদি কোনো ক্রমে উদয়ন ঘোষের বই পান, সেখানে পড়বেন গোপালের মা স্নেহলতা, বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন ছোট গল্প। এইগুলো না পড়লে যারা গদ্য সাহিত্য, যারা ছোট গল্প লিখছেন, তারা কিন্তু রিচ হতে পারবেন না, তারা এগোতে পারবেন না। এগুলো পড়া দরকার, এগুলো পড়তে হবে। মানে এই দুটো নাম আমি বলি, প্রচুর আছে। সমরেশ দাশগুপ্ত নিয়ে তো আমি আর এত লিখেছি, হ্যাঁ, যে এখানে অত আর, যেমন খড়কুটোর সেদিন, হ্যাঁ, খড়কুটোর সেদিন যদি আপনারা পড়েন সমরেশ দাশগুপ্তর, কি অসাধারণ তার লেখা। আপনাকে যন্ত্রণা, বা জন্মভূমি, কত গল্প বলবো, এইগুলো পড়ে 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 আমার বুকের মধ্যে বসে গেছে, এগুলো বসে গেছে। আমি ডিটেল অনেকক্ষণ ধরে এই গল্পগুলোর আমি ব্যাখ্যা দিতে পারি, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। এবং আমাদের ভাই জয়ন্ত তো অনেক
কষ্ট করে এই করছে, ওর শরীরটাও খুব একটা ভালো না, আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বলো। তো এবার আমরা অনেকটা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা এবার যেটা হলো যে কবিতা না শুনলে তো খারাপ হবে, একটা কবিতা শুনে নিই। গল্প নিয়ে অনেক আলোচনা হলো। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। অনেকে আসলে দুপুর হয়ে বলছে বলে অনেকে হয়তো নেই, অনেকে রয়েছেন। দীপ্র দেখছেন, নিজামুদ্দিন মণ্ডল দেখছেন, মানবী দাস দেখছেন, মোহাম্মদ হাবিবুল্লাহ দেখছেন। সকলকে আমাদের পত্রিকার তরফে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো একটা কবিতা শুনি। যে নামগুলো বলা হলো এরা প্রত্যেকে দারুণ কবি, এবং এই যে আমাদের যে আশরাফুল ভাই এত খুব শক্তিমান কবি, আমি আশরাফুলকে খুব সম্মানের জায়গায় রাখি। খুব বড় বড় কবি, খুব ভালো কবি, ভালো মানুষ। হ্যাঁ, এবং এই দীপ্র ছেলেটির কথা এখানে দীপ্র হয়তো দেখছে। হ্যাঁ, খুব ভালো লিখছে, শুধু নয়, এই আমরা দেখেছি যে অনেকে তৈরি হয়ে আসে না, সাহিত্য করে তৈরি হয়ে আসে না, ভীষণভাবে ছন্দটন্দ জানে, সাহিত্যটা, কবিতাটা, অনুগল্পটা ভীষণ ভালো লিখছে এবং তৈরি হয়ে এসছে। ও কিন্তু ভীষণ প্রতিশ্রুতিমান, এটা বলে রাখা। একটা প্রশ্ন আপনাকে আমি করছি, এটা কবিতা পড়ার আগে আপনি এটা কবিতা পড়ে উত্তর দেবেন। আমাকে কদিন আগে আরতি কুমার বসু উনি এসেছিলেন, তো দুর্গাপুরে একটা প্রাণ পুরুষ, প্রথম স্বাগত পত্রিকার সম্পাদক, অনেক বয়স হয়ে গেছে। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার সকলের সঙ্গেই আমার যোগাযোগ আছে, কেষ্টু দাস সঙ্গে, কেষ্টু চট্টোপাধ্যায়। তো সকলেই এক কথা বলে যে দেখো জয়ন্ত, আমাদের সময় কিন্তু আমাদের মতান্তর ছিল কিন্তু মনান্তর ছিল না। হ্যাঁ, যে মুখ দেখাদেখি করবো না বা এই জিনিসটা ছিল না। তো সেইটা কথাটা আমি দেখি যে এখন কিন্তু এটা মানে কি আসানসোল বা দুর্গাপুর এই জিনিসটা একটু বেশি একটা গোষ্ঠী বা এরকম একটা এ করে গেলে ও যাবো না। আমরা তো সবাই সাহিত্য করতে এসেছি। হ্যাঁ, এই জিনিসটা আমাকে খুব মানে ব্যথিত করে। না, এই পেছনের কিছু প্রেক্ষাপট আছে, এগুলো খুব আলোচনার ভালো প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে কি, এই যাবো না এই যে ব্যাপারটা হয়, ব্যাপারটা হচ্ছে কি যে কিছু কবি নামধারী বা লেখক নামধারী কিছু মানুষ আছেন যারা হয়তো সংগঠনের সাথে যুক্ত, সম্পাদনার সাথে যুক্ত, তারা নিজের কিছু কারণে, স্বার্থসিদ্ধি হতে পারে বা কিছু কারণে, তারা কিন্তু অনেককে বিচ্ছিন্ন করেও রাখে। এবার আমার মতে বলে যে যেমন একটা বলি যে একজন কবি লেখক, একজন ভালো কবি কবিতা লিখতে পারেন, কিন্তু আমি এটা সমরদাও বলতেন, সমরদার সাথেও আমি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের নামটাও আমি বলছি, হ্যাঁ, আমাদের অরুণদাও বলতেন, আগে ভালো মানুষ হতে হয়, তারপরে আপনি কবি লেখক। হ্যাঁ, আর যে কবির মধ্যে, যে লেখকের মধ্যে দাম্ভিকতা প্রশ্রয় পায়, সে কবি কিন্তু, আমি আর যাই হোক, তাকে মানুষ বলে আমি বিবেচনার মধ্যে আনি না। দাম্ভিকতা কেন থাকবে? দাম্ভিকতা, আমি যদি সেই ছেলেটিকে, দীপ্রর মতন ছেলেকে যদি আমি মানে তার হাত যদি আমি না ধরি, আমি যদি দাম্ভিক, আমি এমন একজন কবি, আমি এমন একজন হনু লেখক, আমি ভাই এইসব এদেরকে গুরুত্ব দিই না। তো এইটা যন্ত্রণার, এর ফলে তারা হয়তো কেউ না ডাকতে পারে, তাকে উপেক্ষা করতে পারে, উপেক্ষার একটা ব্যাপার থাকে। তবে আমি মনে করি যে যতটা সম্ভব মিনিমাইজ করাই উচিত, এটা আমার মিনিমাইজ। এবার ধরুন কোনো ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কারো যদি একটু সংঘাত লাগেও, ঠিক আছে, কেউ যদি ভালো কাজ করে, সে সম্পাদনা হোক বা সংগঠন চালানো হোক, তারও উচিত মিনিমাইজ করে এগিয়ে যাওয়া, হাতে হাত ধরা। হ্যাঁ, এবং একে অপরকে, আমরা তো সাহিত্যই করতে এসেছি, সাহিত্যের শ্রীবৃদ্ধির জন্যই আছে, সাহিত্যের শ্রীবৃদ্ধির জন্য যেটুকু যা করার তাই করব। কেন আমরা বিচ্ছিন্ন হয়ে থাকবো? আমি যদি জয়ন্তর মতন একজন প্রতিভাবান কবি লেখককে যদি, হ্যাঁ, সম্পাদককে বা সংগঠককে যদি আমি উপেক্ষা করি, এতে তো সাহিত্যের লোকসান। আমরা সাহিত্যের লোকসানটা কেন করতে যাব? আমি জয়ন্তকে হাতে নিই, এখানে আছেন যিনি সংগঠন, আমি এটা নাম বলি, রাজীব ঘাটি, একটা নাম বলি এখানে, যেহেতু রাজীব ঘাটি অনেক কাজ করছে, আর নামটাই আমি বললাম এই কারণে। আরও অনেকেই কাজ করছে, তা থেকে সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। কিন্তু রাজীব ঘাটি তো কাজ করছে, একটা সংগঠন করছে, চলছে। এবার আমার মতে রাজীবেরও মানে হাত বাড়িয়ে দেওয়া, এবং তার সঙ্গে কারোর সঙ্গে যদি কারো সংঘাত করে, তারও হাত বাড়িয়ে দেওয়া। তাহলে কি হবে, আমাদের যে দূরবীন নিয়ে দেখতে হয় যে সাহিত্যের সমাজটাকে, সেটাকে একটু আমরা বড় করে দেখতে পাবো। হাতে হাত মিলিয়ে একে অন্যের সাথে যদি আমরা চলি, কেউ কিছু রাখবো না, মনেই রাখবো না।
কাউকে আমি কটু কথা বলবো না। কটু কথা বলে কেউ কোনো বড় হয়েছে দেখুন আমরা না, কটু কথা বলে একটা প্রশ্ন আমি বলি, কটু কথা বলে কাউকে কোনো আমি বিরূপ করে কাউকে খারাপ করে এগিয়ে আমরা সবাই হাতে হাত ধরে এগোই না। দুর্গাপুরের সাহিত্য এত রিচ হয়েছে তো এই সমস্ত মানুষের জন্যেই, যারা সংগঠন, যারা সম্পাদনা করে, যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যে সমস্ত পত্রপত্রিকা এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা বিমানদার মতন বর্ষিয়ান মানুষকে এখনও হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, রবীন্দ্রকে হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা মৃণাল মল্লিক চলে গেলেন তাকে ভুলতে দিচ্ছেন না, এই সমস্ত মানুষেরই তো আমাদের প্রয়োজন। সাহিত্যের পরিমণ্ডল তবে তো পুষ্ট হবে। দীপ্রদাসের মতন মানে নবীন কবিরা, লেখকরা, তারা তো এদের দেখে শিখবে, এদের দেখে এগোবে, তখন সেও কিন্তু হাত বাড়ানো কাকে বলে শিখতে পারবে। এটা আমার কাছে জরুরি। ঠিক আছে, আমি মনে হয় প্রশ্ন উত্তরটা দিতে পেরেছি। কবিতা পাঠ করুন। আচ্ছা, এটা কবিতা পড়ি। কবিতা তো খুব সাংঘাতিক ব্যাপার, তো আমি এটা পড়ি। কবিতার নাম হচ্ছে দশানন। একটা কথা বলে দিই, আমি কবিতা অন্য ওই উত্তরাধুনিক সেই কবির মতো না, যিনি একটা শব্দও বলতে পারেন না, একটা বাক্যও বলতে, আমি এটা বিশ্বাস করি না। কবিতা লিখতে গেলে আমি কিছু বলতে পারবো না, এটা হতে পারে না। কোনো সাহিত্যের ক্ষেত্রে কোনো কিছু হতে পারে না। আমি একটা অনুগল্প লিখবো, আমি কিছু বলতে পারবো না, হতে পারে না। অতএব আমার স্পষ্ট কিন্তু আমার চেতনা আছে, স্পষ্টভাবে আমি সেটা বলতে পারি। ঠিক আছে, আমি কবিতায় কী বলতে চেয়েছি, যদি কেউ ইয়ে করতে, তাই যাই হোক, যদিও কবিতার সেইভাবে তো অর্থ হয় না সেইভাবে। কবিতার নাম দশানন। দশানন মানে রাবণ আর কি। মুখগুলো সব পাল্টে যায়, মুখের ভেতর মুখ, অন্য মুখ, চারদিকে কত রাবণ মুখ, চারদিকে কত রাবণ হাত, চারদিকে কেবলই সেলফি, কিন্তু একবারও চিৎকার করে বলতে পারছি না আমি সেলফি করি না। বলতে পারছি না রাবণ নিপাত যাক, বছরে 365 দিনই দশেরা হোক একটা ফটো সেশন হোক, যেখানে পৃথিবীর মানুষজন একসাথে ফুটে উঠবে। একটাই ফটো, এই বড় মানুষের গাছ জীবন্ত। খুব সুন্দর। আরেকটি ছোট্ট তো আরেকটা বলছি। এইটার নাম খুব ছোট্ট কবিতা, হয়তো আমার বেশি সময় লাগবেও না। অন্বেষণ। আসলে এই অন্বেষণ তো সবার চলে, খোঁজা। প্রাণপণে খুঁজে চলেছি নিজেকে, কবিতার পাণ্ডুলিপির খুদে অক্ষরে আমার বেঁচে থাকার রক্তাক্ত ইতিহাসকে। প্রিয়তম শব্দের শরীর থেকে ঝরে পড়ে যদি ঝরঝর করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, বলো তবে অন্ধবিন্দু ছাড়া কি থাকে আর? নিজেকে খুঁজতে গিয়ে খড়ন ছাড়া কবিতার পাণ্ডুলিপির এই আয়োজনে কি আর রেখে যেতে পারি বলো? বাহ, তো নমস্কার, আজকে স্বপ্নে করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণদা, তো বিশিষ্ট সাহিত্যিক। অনেক কিছু আলোচনা হলো। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কল্যাণদা এত বিষয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এ তো শেষ হবে না, হয়তো 3-4 ঘন্টা লেগে যাবে। তো আমি শেষ করব কয়েকটি প্রশ্ন দিয়ে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলেছি। কল্যাণদা, আপনি লহমা উৎসব নিয়ে কিছু বলবেন? আপনি তো একটা ভালো উৎসব করেন। বলুন। হ্যাঁ, বলুন। লহমা উৎসব, হ্যাঁ সংক্ষেপে বলি। লহমা উৎসব প্রতি বছর 20 বছর ধরে চলছে। 21তম বর্ষ আগামী ফেব্রুয়ারি মাসে, আমাদের ফেব্রুয়ারি মাসেই হয় লহমা উৎসবটা। এবার লহমা উৎসবে মূলত আমাদের যে বিষয়গুলো আলোচনা থাকে, লহমা উৎসবটা বড় করে হয়, প্রায় আমরা দুবেলা মিলে, এবেলা ওবেলা মিলে, মানে একটা প্রথম পর্বে সাহিত্যের অনুষ্ঠান থাকে, পরের পর্বে আমাদের সাংস্কৃতিক আবৃত্তি, গান, এসব ইত্যাদি হয় আর কি, শ্রুতি নাটক, অমুক তমুক এসব হয়। নিয়ে প্রায় আমাদের আমন্ত্রিত থাকে 350 জনের মতন আমন্ত্রিত থাকে এবেলা ওবেলা। প্রথম পর্বে হয়তো 200-250 জন মোটামুটি আসে, পরের পর্বে আরও 100-150 জন আসে। এইভাবে বহুদিন ধরে হচ্ছে। এবং আমাদের ওই রূপনারায়ণপুর, যেখানে আমার লহমা উৎসবটা হয়, রূপনারায়ণপুর চিত্তরঞ্জনে, সেই জায়গাটি কিন্তু আমাদের খুব রিচ। ওখানে প্রচুর লেখক কবি আছে এবং প্রচুর কী বলবো শুভরাধ্যায়ী আছে, যারা লহমাকে ভালোবাসে, সাহিত্যকে ভালোবেসে এগিয়ে এসছে। সেই জন্যই আমরা কিন্তু করতে পারি। প্রচুর, কোনো নাম আমি ওখানে ধরছি না, প্রচুর মানুষ এগিয়ে আসে। অনেক বড় একটা আয়োজন থাকে, অনেক বড় আয়োজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে। আমাদের কোনো ডেলিগেট ফিস বা এই ধরনের আমাদের কোনো ব্যবহার কোনো ইয়ে করা হয় না, কিন্তু
যে যেমন খুশি, যেভাবে খুশি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করি। আমরা এই জায়গা থেকে আজকে এই অনুষ্ঠান থেকেই, এখান থেকেই লাইভ অনুষ্ঠান থেকেই আমরা যারা আছেন তারা লবমা উৎসবে আসবেন। আমাদের শিল্পাঞ্চলের একটা অন্যতম বড় একটা অনুষ্ঠান, সাহিত্যের অনুষ্ঠান, খুব ভালো লাগবে। থাকবেন, সাথে থাকবেন। আর সাহিত্যই পুষ্ট হবে। অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান হওয়া দরকার। একে অন্যের সাথে যত বেশি আমরা সম্পৃক্ত হতে পারবো, সাহিত্যেরই সেটা সেই বৃদ্ধি ঘটবে বলে আমি বিশ্বাস করি। আমাদের দুর্গাপুরে তো অনেক সাহিত্য অনুষ্ঠান, আমাদের রূপনারায়ণপুর চিত্তরঞ্জন খুব ছোট জায়গা, সেখানেও আমরা যেমন লহমার থেকে সাহিত্য লহমার প্রত্যেক মাসে একটা করে আমরা সভা করি। আমাদের দুর্গাপুরে আমাদের অনেকেই করেন। আমার ভাই জয়ন্ত দত্তও কিন্তু আমি জানি, আমি দেখিও মাসে মাসে তার অনুষ্ঠান একটা করে, আমি দেখেছি অনেকবারই। আমরাও অনুষ্ঠান করি। আমরা অনুষ্ঠানে আলোচনা রাখি, প্রত্যেক সভাতেই আলোচনা থাকে, কিছু না কিছু বিষয় থাকে। আমাদের ভালো লাগবার বিষয় হচ্ছে কি, যে আলোচনার যারা কবিতা পাঠ করে, মানে যেটা মাসিক সাহিত্য অনুষ্ঠানের কথা বলছি, সেখানে কিন্তু আলোচনা হয়, কবিতা অনুগল্প ধরে ধরে আলোচনাও করা হয়, বিদগ্ধ মানুষেরা আলোচনাও করেন। এইভাবে আমরা চেষ্টা করি যাতে সাহিত্যের আঙ্গিনাটা পুষ্ট হয়, নানাভাবে শ্রীবৃদ্ধি ঘটে। যত বেশি আমরা নিবিড় হতে পারবো, সাহিত্যের সাথে নিবিড় হতে পারবো, সাহিত্যিকদের সাথে সম্পৃক্ত হতে পারবো, তাহলেই আখেরে কিন্তু লাভ হবে। আমরা চেষ্টা করি না কেন, যেমন এই দু একজন স্পেশাল মানুষ আছে যারা এই কাজগুলো করছে, একটা 5 জন মিলে যদি বিমান দ্বারা নিম সাহিত্য আন্দোলন করতে পারেন, তাদের 5টা মাথা নিয়ে, তো সেরকম করে আমরাও নতুন কিছু ভাবতে পারি, নতুন কোনো ভাবনা রাখতে পারি, যে একটা আন্দোলন করতে পারি। আমরা জায়মানে আমরা সেই চেষ্টাটা, আমাদের প্রচেষ্টা একটা ছিল, যদিও কোনো আন্দোলন সেই অর্থে গড়ে ওঠেনি। তো আমি আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সেটা রাখছি যে এরকম 4-5 জন যারা ব্যতিক্রমী ভাবনার সাথে সম্পৃক্ত, জয়ন্তর মতন তারা, এবং যারা সত্যিকারে ভালো লেখেন, এই নিম সাহিত্যের আন্দোলনের মতন বা হাংরি সুতির মতন আন্দোলনের মতন, এই যে মানে যারা বড় ভাবনা, ব্যতিক্রমী ভাবনা পোষণ করেন, তাদেরকে নিয়ে অবিলম্বে আমার মনে হয় একটা সাহিত্যের আন্দোলন আবারও দরকার আছে, যে আন্দোলন বহুদিন ধরে চলুক। এটা আমি খুব সুন্দর বললেন কল্যাণদা। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি কয়েকটা নাম এই সময় উল্লেখ না করলে খুব মানে একটা হবে, যেহেতু কল্যাণদা এসছেন, আমি এগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি কয়েকটা নাম বলছি, যেমন জয়া মিত্র, মানব চক্রবর্তী, নন্দদুলাল আচার্য, ডক্টর আব্দুস সামাদ, ডক্টর রামদুলাল বসু, আর অরুণ কুমার চট্টোপাধ্যায়, তারক সেন, কেষ্ট চট্টোপাধ্যায়, বীণা এবং বিকাশ গায়েন। তো যাই হোক, অন্য কোনো পরিসরে আবার হয়তো কল্যাণদাকে ডাকবো, কারণ এদের নিয়ে বলতে গেলে তো অনেকটাই সময় লাগবে। তো কল্যাণদা কিছু 2-1 কথা বলবেন কি? আচ্ছা, যেটা আমরা অনুষ্ঠান শেষ করব, আপনি নবীন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে অনুষ্ঠানটা শেষ করুন। আমাদের যেটা আক্ষেপের যে জায়গাটা, যেটা আমি অনেক জায়গাতেই বলি, যে আমাদের সাহিত্যের পরিমণ্ডলটাকে দেখতে দূরবীন দিয়ে খুঁজতে হয়, এবং এমন একটা সময় আমরা বিচরণ করছি যেখানে নবীন প্রজন্মের লেখক কবি পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার। সেই জায়গাটা নেই, বলতে গেলে নেই। আমরা যেভাবে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম, যেভাবে সোচ্চার হয়েছিলাম, এবার কেরিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে ম্যাক্সিমাম সে করছে। এবার যার মধ্যে সাহিত্য বোধ আছে, সে যদি সে স্বপ্ন দেখে, বিপ্রদাসের মতন, তাহলে কিন্তু হয়তো তার মধ্যে থেকেই এগিয়ে আসবে কেউ বলে আশা রাখি। তবে একটুখানি বলি, কিছু তারা এখন বড়ও হয়ে গেছে, আমাদের ওই অঞ্চলেও আছে। সৌমিতা চট্টরাজ বলে একটি মেয়ে আছে, খুব ভালো, তার বোধ ভীষণ ভালো, কবিতা লেখে, বা গদ্যটাও খুব টানটান গদ্য লেখে। দীপ্রর কথা তো বলাই হলো, ভালো লেখে। এবং অভিজিৎ শেঠ আছে, কিন্তু অভিজিৎ শেঠের আরেকটু পোক্তটা দরকার বলে আমি মনে করি, যে আমার সাথে সেও সম্পৃক্ত আছে। কিন্তু
কলকাতার দিকেও কিন্তু আসানসোলেও বুকেও কিন্তু কিছু কিছু আমি ইয়াং ছেলে মেয়েকে দেখলাম, হয়তো আমরা ধরে রাখতে পারছি না, কিন্তু ধরে রাখা উচিত। আসানসোলের বুকেও কিছু কিছু ইয়াং ছেলে মেয়ে যারা ভালো লিখছে এবং আজকের যে লেখা দরকার সেই লেখা, যেমন ওই মেয়েটি অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যাদেরকে আমরা ছোট দেখছি তারা বড় হয়ে যায়, যেমন ঝিলম ত্রিবেদী বা এই ধরনের যারা যারা হয়তো এখন একটু বয়স হয়ে গেছে, অনেকটাই, কিন্তু আমার থেকে অনেক ছোট ঝিলম ত্রিবেদী বা এরা কিন্তু এদের মধ্যে কিন্তু শক্তি আছে এবং আরও কিছু যেগুলো যে নামগুলো আস্তে আস্তে তারা বড় হচ্ছে, তারা অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে জায়গাটা আমি বলতে চাইছি, তারা শক্তি নিয়ে আসছে, হয়তো লিখছে, কিন্তু পরবর্তীকালে হারিয়ে যাচ্ছে। এই ভাবনাটা আমি একটু এখানে বলতে চাইছি যে হারিয়ে যাচ্ছে মিনস যে কার্যকারণে হয়তো জীবন সংগ্রামের জন্যই হয়তো হারিয়ে যাচ্ছে, জীবিকার জন্যই হয়তো হারিয়ে যাচ্ছে। তো এই হারিয়ে যাওয়া থেকে আমরা কি করে, আমরা নেক্সট সেমিনারই একটা করা যেতে পারে যে এখান থেকে কী করে, বা নতুন ছেলে মেয়েদেরকে এনে একটা করা যেতে পারে, উৎসাহিত করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে রিমেডি কী আছে, কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এটা নিয়ে একটু ভাবনা চিন্তা জয়ন্ত এবং আরও যারা আছে তাদের মাধ্যমে এটা করা যেতে পারে। তো কিন্তু বিষয় হচ্ছে কি, আছে খুব কম হলেও ইয়াং জেনারেশনের কিছু কিছু আছে, সেইগুলোকে আরও একটু বাড়াতে হবে। এবং যে কথাটা বলি জয়ন্ত, এখানেও অনেক স্কুল আছে, হয়তো অনেকগুলোই ইংরেজি মাধ্যম হয়ে গেছে, বাংলা মাধ্যম কথা আছে আমি জানি না, সারা বাংলাতেই তো এরকম হাল, বাংলা মাধ্যম নেই, ইংরেজি মাধ্যম আছে। এবার ইংরেজি মাধ্যম হোক আর বাংলা মাধ্যম হোক, আমি বলছি সাহিত্যের জায়গাটা যদি স্কুল মাধ্যমে, যদি তোমার মতন বা আমার মতন আমরা যদি স্কুলের সাহায্য নিয়ে যদি আমরা কবি লেখককে তুলতে পারি, তার মধ্যে কিছু কিছু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অসম্ভব প্রতিভা আছে, হয়তো তারা ভালো বই পড়ে, এবার তাদেরকে আমাদেরকে নার্সিং করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এইটা যদি করা যায়, যত তাড়াতাড়ি ভাবা যায়, আমরা যত তাড়াতাড়ি ভাবতে পারবো তত ভালো। নাহলে কিন্তু একটা যন্ত্রণা আছে, অসীম শূন্যতা বিরাজ করছে, তারপরে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, আমাদের পর নেক্সট আমরা পাবো না, এরকম একটা জায়গায় চলে যাচ্ছি। আমার রয়েছে, স্বপ্নই রয়েছে, তারা উঠে আসুক, তাদের হাত আমরা ধরি, ওরা আমার হাত ধোয়া। এবার আরেকটা বিষয় বলি, ওদের সঙ্গে আমি করেছি আমাদের সাহিত্য অনুষ্ঠানে, তাদেরকে কিছু কিছু ইয়াং ছেলে মেয়েকে আমি ডেকেছি, তারা আজকের আমাদের সাহিত্য পড়ছে না কেন, এটা একটা বিষয় ছিল। এবার সেখান থেকে যে সারমর্ম আমি নিয়েছি, সেখান থেকে সেই সারমর্মটার আমি কথা বলি, যে তারা বলছে যে আমরা যেটা যেমন পছন্দ করি আমরা সেই রকম আমরা লিখতে পারছি না। এটা আমার কাছে উঠে এসছে যে আমাকে টান আমাকে নিয়ে যাবে, সেই ইয়াং পাঠকের কাছে আমাকে নিয়ে যাবে, আসলে পড়াশোনাটার সময়টাও পাচ্ছে না, পড়াশোনাটা করতে হবে। এই ভাবনা চিন্তাগুলো নিয়ে একটা সেমিনার করা যেতে পারে, কাজ করা যেতে পারে। অনেক কথাই হয়তো অনেক ও লিখে নিয়ে এসেছিলো আমাকে করবে, কিন্তু অনেক মানে এত মানে আছে, জমে আছে যে শেষ হবে না। এক একজনকে নিয়েই মানে এত আমাদের বড় জায়গা, এখানে কবি অনেক ভালো ভালো কবি আছে, আমার হীরক বন্দ্যোপাধ্যায়, আশরাফুল তো আছে বললাম, আমাদের দিশারি মুখোপাধ্যায় আছে, অরণ্যা আছে, তারপর রয়েছে আমাদের ওই অন্ডালে থাকেন নিখিল পাণ্ডে আছেন, বা এই ধরনের অনেক কবি দুর্গাপুরে অনেক কবি লেখক অনেকেই আছেন আর কি। তো এটা খুব সুখের কথা। এবং আমাদের আবারও বলি, দুর্গাপুর হচ্ছে সত্যি রত্নগর্ভা, প্রচুর লেখক কবিকে উপহার দিয়েছে দুর্গাপুর। এখনও দুর্গাপুর সাহিত্যের পরিমণ্ডলে এই লাস্ট কথাটা বলতেই হবে। আমার খুব মানে আমার মনে হয় আমি যেন দুর্গাপুরে আসি, দুর্গাপুরে থাকি, তোমাদের সাথে আমি সম্পৃক্ত হই, এটা আমার ভেতরে খুব ভালো মানে খুব রিচ এখনও রিচ, সেই সময় ছিল, এখনও রিচ তোমাদের কারণে। আমাদের আশা রইল আমরা আবার কল্যাণদাকে কখনো ডাকবো, বা কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেগুলো আলোচনা করতে পারলাম না সেগুলো হয়তো আমরা করব ভবিষ্যতে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। যারা সাহিত্য করছেন, যারা লেখালেখি করছেন, আমার বিনীত অনুরোধ, তারা একদম টোটাল সাহিত্যে বিশ্বাস করুন, সমগ্র সাহিত্যে বিশ্বাস করুন। আমি ঘুম থেকে উঠব সাহিত্য, আমি
ঘুমাতে যাওয়ার আগেই পর্যন্ত আমাদের সাহিত্য। এই সাহিত্য নিয়েই আমাদের পথ চলা। আবারও একটা কথা, শেষ কথা বলে দিই, পেশাদারিত্ব ভেতর থেকে আনুন, অর্থ নয়, ভেতর থেকে পেশাদারিত্ব আনুন। নমস্কার, ভালো থাকবেন সকলে। তোমাকে